নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আবার বিয়ের কথা শুনি তেলে বেগুনে জ্বলে উঠল বিথি। বলল, আমি কি তোমার জন্য এতটাই বোঝা? জ্যোৎস্না বেগম বললেন, দেখ মা, তোর বাবা বেঁচে নেই, আপনার ভাই বেরাদারও নেই। আমি আর কদিন বাঁচবো? আমার হার্টের অবস্থা ভালো না, যে কোনো দিন উপরওয়ালার ডাক আসবে। তাতে কি হয়েছে মা? শিমুকে নিয়ে আমি দিব্যি জীবন কাটিয়ে দিতে পারবো। তাছাড়া আমি তো ভালো একটা জব করছি, কোনো অসুবিধা হবে না আমাদের। তা না হয় পারবি, কিন্তু তোর মেয়েও তো কদিনে বিয়ে করবে, সংসারী হবে। তাছাড়া এত অল্প বয়সে বিধবা হইলি, এই সমাজ তোকে কটু কথা শোনাতে ছাড়বে না। আসলেই স্বামীর দফনের সময় যখন শ্বশুর বাড়ি গিয়েছিল, তখন অনেকেই বিধিকে অপয়া বলে কানাঘুষো করেছিল। শুনলে শুনবো মা, তবুও আবার বিয়ে করতে বলো না। ওর মায়ের গলা জড়িয়ে ধরে বলবো, জীবন তো একটাই, আর বিয়েও একবারই হয়। জ্যোৎস্না বেগম ওর হাতটা ছাড়িয়ে বললেন, আরে একবার শুনবি তো, কে তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে? না মা, বিয়ে যেহেতু করবো না, তাই আর শোনার কি আছে? জ্যোৎস্না বেগম আর কিছু বলতে পারলেন না, শুধু দীর্ঘশ্বাস ছাড়লেন। বিথি দেখলো ওর মায়ের চোখের কোণায় জল চিকচিক করছে, তাই বলল, মা, তোমার ঔষধগুলো খাচ্ছ তো ঠিক মতো? ওর মা শুধু মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর দিলেন। তারপর বিথি 3 বছরের মেয়ে শিমুকে আদর করে অফিসে চলে গেল। অফিসে ওর কলিগ কাম বান্ধবী জবা লক্ষ্য করলো বিথি আজ নিজে থেকে কোনো কথা বলছে না। কিছু জিজ্ঞেস করলেও শুধু হ্যাঁ না উত্তর দিচ্ছে। বুঝলো কিছু তো হয়েছে, তাই বিথির মন খারাপ। আর সহজে ম্যাডাম তো কিছু বলবেন না, তাই লুকিয়ে বিথির মাকে ফোন করলো কি হয়েছে জানার জন্য। খালাম্মা, শিমু কেমন আছে? বিথিকে দেখছি খুব আপসেট, কিছু হয়েছে? জ্যোৎস্না বেগম বলেন, শিমুর কিছু হয়নি। বিথির জন্য খুব ভালো একটা প্রস্তাব এসেছে, বাট দেখ না, মাও বিয়ে করতে চাইছে না। আসলে খালাম্মা, মাত্র 1 বছর হলো বসির ভাই মারা গেছে। বিথিকে একটু সময় দিন। আর আপনি তো জানেন, বিথি ও বসির ভাই দুজন দুজনকে খুব ভালোবাসতো। জবা মারে, আমার শরীরের অবস্থা ভালো না। মেয়ে আমাকে যতই চিকিৎসা করাক, আমি জানি আর বেশি দিন বাঁচবো না। এর আগে যেসব প্রস্তাব এসেছে, তারা বিথিকে পছন্দ করলেও শিমুকে মেনে নিতে চায়নি। তাই আমি বিথিকে এইসব ব্যাপার জানাইনি। বাট এবার প্রস্তাব দিয়েছে স্বয়ং ওর বড় ফুফু, তার একমাত্র ছেলে আসিফের জন্য। আতিফ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। 6 মাস আগে আতিফের স্ত্রী দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। প্রথমে ওর মা, মানে আমার নয়াজ, আনম্যারিড মেয়ে বিয়ে করতে চেয়েছিল, বাট আতিফ রাজি হয়নি, কারণ সে হয়তো বাচ্চাদেরকে সহজে মেনে নিত না। পরে আতিফ তার মাকে শর্ত দেয় যে এই মেয়েকে নির্লোভ এবং আতিফ এই ছেলের মায়ের মতো ভালোবাসবে, এমন মেয়ে পেলে সে বিয়ে করবে। তুমিই বলো মা, এত বড় জীবন আমার মেয়েটা কেমনে পার করবে? তাছাড়া ছোটবেলা হইতে দেখছি আতিফকে, ও লেখাপড়ায় যেমন ব্রিলিয়ান্ট ছিল, তেমনি স্বভাব চরিত্রও খুব ভালো। আর সবকিছু জেনে শুনে নিচ্ছেন। শিমুকেও বাবার পরিচয়ে বড় করবে। জবা বুঝতে পারলো নিশ্চয়ই অফিসে আসার আগে খালামার সাথে বিথির এ ব্যাপারে কথা হয়েছে, তাই নিয়ে মন খারাপ। জবা ভাবলো অফিস শেষে এ নিয়ে কথা বলবে বিথির সাথে। অনেক আগে একবার ওরা কলিগরা 4-5 জন একবার আড্ডা মেরেছিল আর মজা করছিল সবাই যে বিয়ের আগে কারোর প্রেম ছিল কিনা তা বলবে। তখন বিথি বলেছিল যে ওর প্রেম ছিল না, বাট সিনিয়র এক কাজিন ভাইকে মনে মনে পছন্দ করত বিথি, কারণ সে খুব ব্রিলিয়ান্ট ছিল আর মেরিন ইঞ্জিনিয়ার। তাই জবা মনে মনে ভাবলো সে হয়তো বিথিকে বিয়ের জন্য রাজি করাতে পারবে। ওদিকে আতিফের মাও ওকে বোঝাচ্ছিল বিয়ের জন্য। স্ত্রী মারা যাবার পর যে জাহাজে গিয়েছিল আর এখন 6 মাস পর আবার এলো, তাই তিনি ছেলের বিয়ে দিতে চাইছেন তাড়াতাড়ি, কারণ আবারও দূরে চলে যাবে ছেলে। আতিফ বলল,
মা, তুমি কি আমার বউ খুঁজছো নাকি বাচ্চাদের জন্য মা? ওর মা বলল, দুটোই। দেখ বাবা, আমি জানি যে তুই বৌমাকে খুব ভালোবাসতি। তাহলে তো বুঝতেই পারছো মা, অন্য কোনো মেয়েকে আর আমার পক্ষে ভালোবাসা সম্ভব না। তাহলে একটা মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করার কোনো মানে তো হয় না। তোকে ভালোবাসতে হবে না বাবা, তুই শুধু বাচ্চাদের জন্য একজন লক্ষ্মী মা এনে দে। তার জন্য তুমি তো আছোই, দাদি ও বাবার আদরই যথেষ্ট। না রে বাবা, দাদা দাদিই হয়, আর মা তো মাই। তাছাড়া আমারও তো বয়স হয়েছে, আমি আর কয়দিন। এই যে মা, এভাবে ব্ল্যাকমেল করা চলবে না। বয়সের দোহাই দিয়ে তুমি আমাদের ছেড়ে দিতে পারবে না। আরে পাগল, ছেড়ে যাব কেন? আমারও তো একজন সঙ্গী দরকার কথা বলার জন্য। আমারও তো ইচ্ছে করে যে বৌমা এসে সেবা করবে। তাছাড়া পুরুষ মানুষ একা থাকতে পারে না, উচ্ছন্নে যায় জীবন, শৃঙ্খলা থাকে না। তুমি বুঝতে পারছো না মা, আজকালকার মেয়েরা নিজের সন্তানকেই ঠিকমতো দেখাশোনা করে না। অনেকে আবার পরকীয়া করে সন্তান ফেলেও চলে যায়। আর সেখানে কিভাবে আশা করছো আমি বিয়ে করলে ওরা একজন মা পাবে? তুই তো বলেছিলি যে বিধবা ডিভোর্সি মেয়ে যদি তোর বাচ্চাদের আপন করে নেয় তবে তুই আপত্তি করবি না। না হলে আমি তো কত আনম্যারিড মেয়ে দেখলাম, আর তারা সবাই রাজিও হয়েছিল বিয়ের জন্য। আতিফ বলল, ওসব আমাকে দেখে নয়, আমার টাকা পয়সা দেখে মা। বাবা শোন একবার, আমি তোর মামির সাথে কথা বলেছি বিথির ব্যাপারে। বিথির কথা শুনে খুব অবাক হলো আতিফ। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ওর মা বললেন, তুই তো দেশে ছিলি না, তাই জানিস না। ওর বর মারা গেছে 1 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে। ও খুব ভালো মেয়ে বাবা, আর সংসারীও। তুই প্লিজ রাজি হয়ে যা, আর অমত করিস না। আতিফ বুঝলো মা অনেক দূর এগিয়েছে আর এবার আটঘাট বেঁধে নেমেছে। মুখে শুধু বলল, আচ্ছা তুমি যা ভালো মনে করো, বলে চলে গেল। কিন্তু সন্ধ্যায় বাইরে থেকে এসে যখন দেখলো মা খুব চিন্তিত মনে বসে আছে, তাই পিছনে থেকে গলা জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? তখন মায়ের উত্তর শুনে ও নিজেই টাসকি খেল। বিথি আমাদের প্রস্তাব না করে দিয়েছে, বিয়েতে রাজি নয়। মা বলল, আতিফের আত্মসম্মানই খুব লাগলো। ভাবলো এতদিন যত মেয়ে দেখা হয়েছে সবাই রাজি ছিল, বাট আতিফই না করে দিত। আর বিথিদের অবস্থান সমাজে মধ্যবিত্ত, তাই বিথি রাজি হবে না এরকমটা ভাবতেই পারিনি আতিফ। মাকে বলল, তুমি ওকে বাসায় আসতে বলো, আমি নিজে কথা বলতে চাই। মনে মনে বলল, দেখবো কত দে মাগুর। সেদিন অফিসের পরই জবা বিথিকে নিয়ে একটা কফি শপে গেল। আস্তে আস্তে কফি খেতে খেতে জবা বলল, কি রে বিথি, আতিফ ভাইকে তুই সেই ক্লাস 8 থেকে পছন্দ করতি, তাহলে বিয়ে করতে চাইছিস না কেন? ও আম্মা তোকে এসব বলেছি, একটু রাগের সুরে বলল বিথি। আসলে বড় ফুপি যখন ফোন করে মায়ের সাথে কথা বলেছিলেন, আড়াল থেকে শুনতে পেয়ে আজ করতে পেরেছিল বিথি। আরে খালাম্মার টেনশনটা ঠিকই আছে, তুইও মা হয়ে শিমুর সাথে তাই করবি। এখন বল ওনাতে কি সমস্যা? দুটো বাচ্চা আছে তাই? আরে না, কি যে বলিস, বাচ্চা তো আমারও আছে। তাহলে পছন্দ করতাম তো কি হয়েছে? ছোটবেলায় আমি তখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দেব, তখন ভাইয়া একবার তার নানা বাড়িতে আসে, মানে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। তখন আম্মা তাকে বলেছিলেন আমাকে কিছু অঙ্ক বোঝাতে। ভাইয়া তখন অলরেডি মেরিনের চান্স পেয়েছেন, তাই যাওয়ার আগে তার নানুমার আশীর্বাদ নিতে এসেছিলেন। যেহেতু ছোটবেলা থেকেই মেধাবী, আমাকে খুব সুন্দর করে ম্যাথ বুঝিয়ে দিলেন। তখন এ কারণে ভালো লেগেছিল। কিন্তু এটাকে তুই কোনোভাবে প্রেমে পড়া বলতে পারিস না জবা। ওটা তো ভালোবাসা নয়, আর সবাই জীবনে প্রথমবার কাজিনের প্রেমেই পড়ে। তাছাড়া উনি তো কখনোই আমাকে বোনের বাইরে কিছু ভাবেননি। আর শুনেছি উনিও বিয়ে করতে চাইছেন না, মা আর ফুপি মিলে জোর করে আমায় গছিয়ে দিতে চাইছেন। আর মুখে যতই বলুক অন্যের সন্তানকে নিজে পরিচয় দেয়া অত সহজ না। তাছাড়া তুই ভাব, বিয়ে করে শিমুকে ছেড়ে অন্য রুমে অন্য বিছানায় আমি ঘুমাবো কি করে? নিজের সুখের জন্য এতটা স্বার্থপর হতে পারবো না রে। জবা বলল, শুনেছি উনি মেরিনে আছেন। এনারা তো বছরে 7 থেকে 8 মাস বা তারও বেশি বাইরে থাকেন, তাই তুই নিজের ইচ্ছে মতো থাকতে পারবি। আর তোর ফুপু যেহেতু শাশুড়ি হবেন, তিনিও নিশ্চয় শিমুকে আদর করবেন, দেখিস। তুই আর ওকালতি করিস না তো, নিজের বিয়ের চিন্তা কর। আইবুড়া থাকবি নাকি সারা জীবন?
জবা বলল, আরে ইয়ার, হতাম যদি তোর মতো সুন্দরী, তবে দেখতে একসাথে কয়টার নাকের দড়ি দিয়ে ঘোরাতাম। দেখিস না তোর কাছে চান্স পাওয়ার জন্য অফিসের পুরুষগুলির কি চেষ্টা। সত্যি রে জবা, আমি বুঝি না সৌন্দর্য কি পুরুষের কাছে সব? একটা মেয়ের মনের কোনো দাম নেই? এই যে তুই এত ভালো একটা মেয়ে, তোর সাথে মিশলে না ওরা বুঝতে পারতো? আমার জন্য বৃথা চেষ্টা না করে ওরা যদি তোর কাছে ঘেঁষার চেষ্টা করতো, আমি খুব খুশি হতাম। থাক, আল্লাহ যখন নসিবে রাখছেন তখনই আমার হিললে হবে। তবে তুই আতিফ ভাইকে একটু বিবেচনায় আনতে পারিস, কারণ অফিসের বসের তুই কতদিন আর টেকেল দিয়ে রাখবি। এখন তো আকার ইঙ্গিতেও বোঝাচ্ছে কিছুদিন পর দেখবি সরাসরি প্রস্তাব দেবে, সঙ্গে কুপ্রস্তাবও দিতে পারে। বিয়ে করলে তো? দুই বান্ধবী কিছুক্ষণ হাসাহাসি করে তারপর যে যার বাসায় চলে গেল। বাসায় এসে ফ্রেশ হতে বিথির মা বললেন, তোর বড় ফুফু ফোন করেছিলেন, তোকে বাসায় যেতে বলেছেন। ও মা, আমি তো সকালেই তোমাকে বুঝিয়ে বললাম যে আমি কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে? এমনিই তোকে দেখতে চেয়েছেন। জানা মা, ফুপির তো জানা মা, ফুপিরও তো শরীরটা ভালো না। তাছাড়া দুটো এতিম বাচ্চা নিয়ে সারাদিন একা থাকেন, তাদেরও তো কর্তব্য দেখাশোনা করার। ওদের বাবা আছে মা, তাহলে এতিম হলো কেমনে? তোর বাবা থাকা আর মা থাকার মধ্যে অনেক পার্থক্য। তোর বাবা মারা যাওয়ার পর আমি তোকে আগলে রেখেছি, কিভাবে সেটা তো আমিই জানি। তুমিও তো একাই জীবন কাটিয়েছো মা, তাহলে আমাকে কেন জোর করছো? শোন পাগলি কি বলে, তুই তো তখন ম্যাট্রিক পাস করে ফেলেছিস, কত বড় ছিলি। আচ্ছা মা, এই যে বাবা মারা গেলেন, কই তখন তো আমার ফুপু চাচারা সাহায্য করতে এগিয়ে আসেনি? এত বছর তারা তো খোঁজ নেয়নি, তাহলে এখন এত মেলামেশার কি দরকার মা? ওরা ধনী, আমাদের ছোট করে দেখবে, এসব ভালো লাগে না মা। আসলে সাহায্য করতে চাইনি তা একবারেই ঠিক নয়। আমিও সাহায্য নিতে চাইনি, নিজের কষ্টে সেলাই করে রোজগার করেছি। আচ্ছা ঠিক আছে, আজকের পর আর তোকে অনুরোধ করব না। আমি তোর ফুপুকে কথা দিয়েছি তোকে পাঠাবো। যদি মরে যান তখন তো আফসোস করবি, জীবনে একবার দেখতে চাইলো। আর ঢাকার মধ্যেই তো, যা শিমুকে নিয়ে শুক্রবারে ঘুরে আয়। অগত্যা বিথির শুক্রবার ছুটির দিন সকালে রাস্তা খেয়ে গেল আতিফদের বাসায়। বিথিরা থাকতো যাত্রাবাড়ি, যেতে হবে গুলশান, তাই বিথি সকাল সকাল রওনা হলো যাতে আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতে পারে। ওর ফুফু বিথিকে দেখে জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, কিরে মা, একটিবার কি এই বুড়িটিকে দেখতে ইচ্ছে করে না? বিথি বলল, আরে ফুপি, বোঝোই তো প্রাইভেট কোম্পানি, খুব কড়াকড়ি আর ছুটিও তেমন পাই না। আজ বুঝি মা জোর করে পাঠালো? বিথি হালকা হাসি দিয়ে লজ্জিত মুখে চুপ করে রইল। শাড়ি পরে তো তোকে বেশ সুন্দরী মনে হচ্ছে। বিথি ফুপির গলাটা আস্তে টেনে নিয়ে বলল, দেখতে হবে না আমি কার ভাতিজি? আসলে বিথিদের অফিসে শাড়ি পরে যাওয়ার নিয়ম ছিল, তাই তেমন কোনো দামি ছিপিস না থাকায় ও শাড়ি পরেই এসেছে। তারপর ফুপু বললেন, যা, তুই আমার রুমে গিয়ে বস দাদু ভাইয়ের কাছে, আমি তোর জন্য একটু নাস্তা আর কফি করে নিয়ে আসি। শুধু কফি দাও, নাস্তা করে আসছি। ফুপির রুমে গিয়ে বিথি আতিফের ছোট ছেলেটাকে ঘুমন্ত দেখতে পেল, আর বড় ছেলেটা টেবিলে বসে ড্রয়িং করছিল। বিথিকে দেখে লজ্জা পেয়ে রুম থেকে চলে গেল। 6 মাসের ছোট্ট শিশুকে দেখে ওর খুব মায়া হলো। কোলে নিতে ইচ্ছে করায় ও ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে আসলো। কোলে নিতে যাবে এমন সময় পেছন থেকে আতিফ এসে বলল, থাক, ওর ঘুম ভাঙাস না বিথি। বিথি দরজার দিকে তাকিয়ে দেখলো আতিফ এর হাতে 2 মগ কফি। মা দুপুরে রান্না করছেন তোর জন্য, তাই আমাকেই পাঠিয়ে দিল। বিথি শুধু বলল, ও আচ্ছা। মনে মনে ভাবলো আতিফ ভাই আবার কবে আসলো, এমন জানলে তো আসতামই না। ওর খুব লজ্জা লাগতে লাগলো। কোনো মতে আতিফের হাত থেকে গরম কফির মগ নিয়ে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করতে লাগলো। বুঝতে পারলো মা আর ফুপি ইচ্ছে করে এখানে আতিফ ভাইয়ের মুখোমুখি করিয়েছেন। আতিফ অনেক বছর আগে একটা বিয়ের অনুষ্ঠানে বিথিকে একবার দেখেছিল, তখন খুব রোগা পটকা শ্যামলা বর্ণের ছিল। এখন মনে হচ্ছে স্বাস্থ্যটা ভালো হয়েছে আর গায়ের রংটাও আগের চেয়ে অনেক উজ্জ্বল। শাড়ি পরা অবস্থায় বিথিকে দেখতে খুব ভালো লাগছিল। 1 মিনিট কারো মুখে কথা নেই, তারপর আতিফই বলল, তারপর বিথি চাকরি কেমন চলছে? এই তো ভালো।
বসিরের খবরটা আমি গতকালকেই মায়ের কাছে শুনলাম, এই জন্য খুব দুঃখিত। বিথি খুব নিঃশব্দে শুধু দীর্ঘশ্বাস ছাড়লো। আতিফ বলল, তোর মেয়েকেও নিয়ে আসতে পারতি। না, আসলে অনেকটা দূরে জার্নি তো, তাই নিয়ে আসিনি। শুনলাম আমার মায়ের দেয়া বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিস, তার কারণটা কি? আমি কি এতই খারাপ যে শিমুকে আপন করে নিতে পারবো না ভাবছিস? বিথি ভাবলো বিথির মেয়ের নাম জানলো কেমন করে। আতিফ ভাইয়ের বিয়ের সময় বিথি মাত্র 2.5 মাসের প্রেগনেন্ট, তাই ও বিয়েতে আসেনি। আর এরপর তো কখনো দেখা হয়নি এদের সাথে। বিথি বলল, আসলে আপনাকে বলে কথা নাই, আমি কাউকেই বিয়ে করতে চাইছি না। এর মধ্যে ছোট্ট বাবুটা কান্না করে। বিথি তাড়াতাড়ি কফির মগটা রেখে ওকে কোলে তুলে নিতেও আবার ঘুমিয়ে পড়লো বিথির কোলে। বিথি বলল, ফুপির খুব কষ্ট হচ্ছে না ওদের নিয়ে? আজকাল তো অনেক বেবি সিটার পাওয়া যায়, টাকা একটু বেশি লাগে হয়তো। হ্যাঁ, কি যে বলিস, বেবি সিটার কি তোর মতন এভাবে কান্না করার সাথে সাথে বাবুকে কোলে তুলে নিত? টাকা দিয়ে কি স্নেহ মমতা কেনা যায়? দেখুন আতিফ ভাই, আপনি হয়তো বিয়ের ব্যাপারে কথা বলার জন্যই আমাকে এখানে আনিয়েছেন, বাট একটা কথা। বিথি ওর কথা শেষ করতে পারলো না। আতিফ বলল, তুই বসিরকে এখনো খুব ভালোবাসিস, আমি বুঝি। আমিও তোর ভাবিকে খুব ভালোবেসেছি, তাই তাই কি? বিথি বলল, আমি তোর কাছে কখনো কোনোদিন স্বামীর অধিকার চাইবো না বা স্ত্রী কর্তব্য পালন করতে বলবো না। স্বামীর কর্তব্য পালন করে যাবো, বাট প্রেমিক হতে পারবো না। নীলার জায়গাটা আর কাউকে দিতে পারবো না। এসব শুনি বিথি চুপ করে রইল। অনেক মেয়ে বিয়েতে রাজি হয়েছে, বাট তারা যে আমার সন্তানদের মা হতে পারবে না আমি জানি। তাই একমাত্র তোর উপরেই আমার ভরসা। এত সহজে কাউকে ভরসা করা ঠিক নয়, এতে ঠকতে হয়। তাছাড়া বিয়ের পর হয়তো দেখলেন আমি আপনার বাচ্চাদের আদর করছি না, তখন কি করবেন? তুই যে সেটা পারবি না তা আমি বুঝে গিয়েছি। আদর না করলে অন্তত মারধর তো করবি না, তাই যথেষ্ট হবে আমার জন্য। নয়তো বাকিটা ভাগ্য বলে মেনে নেব। কি যে বলেন ভাইয়া, মেয়েরা কিন্তু বিয়ের আগে একরকম পরে আরেক। আর তাছাড়া আপনার সন্তানেরা কি আমাকে মায়ের জায়গা দেবে যদি মেনে না নেয়? আপনার বড় ছেলে কিন্তু আমাকে দেখে উঠে চলে গেল। ও খুব লাজুক, বাসায় নতুন কেউ আসলেই পালিয়ে যায়। আর মা মারা যাওয়ার পর আরো চুপচাপ হয়ে গেছে, কথা খুব কম বলে। বিথির খুব কষ্ট লাগলো এই ভেবে যে মা নেই, আবার বাবাও দূরে থাকে। শোন বিথি, মামাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে, তাই আমি কথাগুলো বললাম তোকে। তুই এখানে ওদের মা হয়ে আসবি আর যেভাবে ইচ্ছে থাকবি। আমি বিয়ের 2 দিন পরেই আবার শিপে উঠে যাব। মাকে আর বাবুদের দেখে রাখবি। বিথি বলল, তাহলে শুধু আইনগতভাবে আমরা ফর্মালি স্বামী স্ত্রী হব? হ্যাঁ ঠিক তাই, শুধু তোর কথা শুনে আমি বিয়েতে মত দিয়েছি। অবশ্য এখনো যদি তোর আপত্তি থাকে তাহলে মাকে না বলে দিব। বিথি কিছু না বলে চুপ করে মাথা নিচু করে রইল। ওর কোলে আতিফের ছোট ছেলে ইমন খুব নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আতিফ খেয়াল করলো বিথি একবারও আতিফের মুখের দিকেই তাকায়নি। হয়তো বয়সে 8 বছরের ছোট হওয়ায় ওর মধ্যে জড়তা কাজ করছে। আতিফ বলল, ঠিক আছে, ভেবেচিন্তে উত্তর দিস। না মানে আমাকে শিমুর সাথে কথা বলতে হবে, আর আমার কিছু শর্ত আছে। কি? আমাকে কখনোই চাকরি ছাড়তে বলা যাবে না। শিমু অবশ্যই রাতে আমার কাছে ঘুমাবে, যতদিনও নিজে থেকে আলাদা ঘুমাতে না চায়। প্রতি উইকেন্ডে মায়ের কাছে যেতে দিতে হবে। এসব কোনো শর্ত হলো নাকি? এসব তো খুব স্বাভাবিক। লেখাপড়া করে উচ্চশিক্ষিত হয়েছিস, জব তো করবি। আতিফ বলল, তোর কফি ঠান্ডা হয়ে গেছে, আমি আর এক মগ নিয়ে আসছি। বিথি বলল, লাগবে না, আমার এত কফি খাওয়ার অভ্যেস নেই। বিথি, একটা কথা, এ বাড়ির বউ হিসেবে এমন কোনো কাজ করা যাবে না যাতে আমার মান সম্মান নষ্ট হয়। এ বাড়ির মান সম্মান নষ্ট হয়। এভাবেই দুজনের সম্মতিতে তারা ফর্মাল বিয়ের জন্য রাজি হয়ে গেল। আতিফ মনে মনে বলল, বিথি, তুই আমাকে বাঁচালি। অন্য কোনো মেয়ে হলে আমি নিশ্চিন্তে বিয়ে করতে পারতাম। বিথিও মনে মনে ভাবলো, যাক, আতিফ ভাই আমার অবস্থানটা বুঝতে পেরেছেন। কারো বউ হতে হবে না আমায়, আর মা তো আমি আগেই হয়েছি। 1 সপ্তাহ পরে বিয়ে হয়ে গেল আতিফ ও বিথির। কেউ জানতে পারলো না বিয়ের আগে ওদের মধ্যে কি শর্ত বা কি কথা হয়েছিল। আসিফের মা ইসবেলা চৌধুরী অনেক আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু আতিফ ও বিথি দেয়নি করতে। খুব সাদামাটা ঘরোয়া ভাবে কাজ ডেকে বিয়ে পড়ানো হলো। ওদের কয়েকজন মুরব্বী আত্মীয় ছিলেন, আর বাহিরের সদস্য সাক্ষী হিসেবে ছিল আসিফের বন্ধু আসাদ আর বিথির ঘনিষ্ঠ বান্ধবী জবা। বিথির জন্য ও শাশুড়ি কিছুতেই মেরুন বা মেজেন্ডার শাড়ি কিনতে পারেনি। বিথি একটা সবুজ রঙের মেজেন্ডা আঁচল ও পাড়ের শাড়ি পরেছে। বিথি আর আতিফ ওর চাচাকে সালাম করতে উনি বললেন, বড় আপা আর ভাবি এখন দুজনই বেয়ান হয়ে গেলেন, খুব ভালো করলেন।
ওদের বিয়ে দিয়ে। বাচ্চাদের জন্য খুব দরকার ছিল। সবাইকে খাবার খাইয়ে বিদায় দিতে রাত প্রায় 12:30 বেজে গেল। বিথির ছোট চাচি ওকে ঠেলে ঠুলে একরকম জোর করে আতিফের রুমে ঢুকিয়ে দিয়ে গেল। ও বলেছিল, আমার এখন ঘুম পাচ্ছে না, আগে তোমাদের গেট পর্যন্ত বিদায় দিয়ে আসি। চাচি বললেন, শিমু আজ তোর মায়ের সাথে ঘুমোবে, নয়ন আর ইমন তোর ফুপু মানে শাশুড়ির সাথে থাকবে। তুই চিন্তা করিস না, এমন রাত কিন্তু জীবনে বারবার আসে না। রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের ঘ্রাণে চারপাশটা ভরে আছে। রজনীগন্ধা ও গোলাপ ফুলের মালা ঝোলানো খাটে, পাশের সাইড টেবিলেও ফুলদানিতে রজনীগন্ধার চারপাশে গোলাপ ফুল রাখা হয়েছে। বিথি ভাবছে কে কখন করলো এসব। এমন সময় আতিফ রুমে ঢুকলো। বিথিকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, ও ঠিক আছে, তুই এখানে শুয়ে পড়, আমি গেস্ট রুমে যাচ্ছি। হঠাৎ করে যেন বিথিকে এই রুমে আশা করেনি। আর বাচ্চা দুটো তো আসিফের মায়ের সাথেই থাকতো। আতিফকে দেখে মাথার পড়ে যাওয়া ঘোমটাটা টেনে দিল। আতিফ দেখলো কাঁচরা ফুলের মালা পরা চুলের খোপায়। মুখের একপাশ থেকে দেখে আসিফের সেই মুহূর্তে মনে হলো বিথি তো বেশ সুন্দরী। মাথার চুলগুলোতে একবার হাত বুলিয়ে একটা বালিশ নিয়ে আতিফ চলে যাচ্ছিল। বিথি বলে উঠলো, না না, আপনার রুম আপনি চলে যাবেন কেন? আমি গেস্ট রুমে যাচ্ছি। আতিফ বলল, আমার দেওয়া কথা আমি রাখবো। কালকে পরদিন পরে জাহাজে ফিরে যাচ্ছি আমি, তোর এখানে কোনো অসুবিধা হবে না। বিথি নর্মাল একটা সুতির শাড়ি পরে লাইট অফ করে শুয়ে পড়লো, কিন্তু চোখে ঘুম নেই। বাবার কথা ভীষণ মনে পড়ছে, তাই উঠে ডায়েরি লিখতে বসলো। রুমের দেয়ালে আতিফ ও নীলার বিয়ের একটা বড় ছবি টাঙানো ছিল। বিথি আস্তে আস্তে ছবিটির সামনে গিয়ে দাঁড়ালো। নীলার ছবির দিকে তাকিয়ে বলল, তোমার জায়গা আমি কখনো নেব না ভাবি। আতিফ ভাই তোমাকে অনেক ভালোবাসে, তাই তো আমার দিকে ফিরেও তাকায়নি। তুমি খুব ভাগ্যবতী। ঘড়িতে দেখলো 3টা বাজে। বিথি ভাবলো মা আর মেয়েটা নতুন জায়গায় ঠিক মতো ঘুমালো কিনা দেখে আসি। গিয়ে দেখলো শিমু মাকে জড়িয়ে ঘুমাচ্ছে। তারপর শাশুড়ির রুমে ডিবলাইট জ্বলছে দেখে উকি দিল। দেখলো 2 নাতিকে দুপাশে নিয়ে ইসাবেলা ঘুমিয়ে আছেন। আসার সময় গেস্ট রুমের দরজা খোলা দেখে উকি দিল। দেখে আসিফের মতো একজন বড়সড় মানুষ বিছানায় গুজো হয়ে শুয়ে আছে। মনে মনে হাসি পেল। তারপর খেয়াল করে দেখলো পরনের পাঞ্জাবি পরেই ঘুমিয়েছে। বিথি মনে হলো ওনার নিজের রুমেই তো সব জামা কাপড়, বেচারা আমাকে রুম ছেড়ে দিয়ে চেঞ্জও করেনি। অক্টোবর মাসের শেষ, উত্তরের জানালা দিয়ে বাতাস বইছে। বিথি তাই আস্তে করে জানালা বন্ধ করে পায়ের নিচে হালকা কম্বল আসিফের গায়ে জড়িয়ে দিয়ে চলে আসলো। কিন্তু আতিফ চোখ বন্ধ করে থাকলেও ঘুম আসছিল না। চোখ বন্ধ করে নীলার কথা ভাবছিল, ওদের বাসরাতের কথা। এমন সময় টের পেল কেউ গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। বিথি বুঝতে পেরে ঘুমের ভান করে রইল। মনে মনে ভাবলো মা ঠিকই বলেছে, বিথি আসলেই খুব লক্ষ্মী একটা মেয়ে। এখন তার ছেলে দুটো বিথিকে মা হিসেবে মেনে নিলেই হয়। পরদিন সকালে রাস্তার টেবিলে কথাটা মাকে বলল আতিফ। আজ রাতে চট্টগ্রাম যাব, কালই শিপে উঠতে হবে মা। ইসাবেলা খুব মন খারাপ করে নীরবে কাঁদতে লাগলেন। বললেন, তোর জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য বৌমা আনলাম, আর তুই কিনা একদিন পরেই চলে যাবি কেন রে? বৌমাকে তো পছন্দ হয়নি? তোর বাবা বেঁচে থাকলে আজ আমাকে এত কিছু চিন্তা করতে হতো না। না মা, সেরকম ব্যাপার না, খুব জরুরি কাজ পড়ে গেছে মা। প্রতিবার আসলে তো 6 মাস থেকেই যাস, তবে এবার কি হলো? মাত্র বিদিকে এ বাড়িতে বউ করে আনলাম, ওর কেমন লাগবে একবার ভেবেছিস? বিথি চুপচাপ সবাইকে নাস্তা এগিয়ে দিচ্ছিল। আতিফ আর চোখে তাকালো একবার, মনে মনে বলল, আমি চলে গেলে বিথি খুশিই হবে মা, ও নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে থাকতে পারবে। ইসাবেলা তখন ওদের কাশ্মীর যাওয়ার উদ্দেশ্য করা 2টি টিকিট এগিয়ে বললেন, আমি চাচ্ছিলাম তুই বৌমাকে নিয়ে হানিমুনে যাবি, ওর সাথে বোঝাপড়াটাও হয়ে যাবে। ইসাবেলা রাগ করলে ছেলেকে তুমি করে বলতেন। আতিফ অনেক কষ্টে বুঝিয়ে তারপর কথা দিল এরপরে এলে যাবে। ওই দিন রাতে আতিফ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো। রুম সাজান পছন্দ হয়েছে নি ভাবি? রান্না করতে করতে ধ্যান ভাঙলো রহিমার কথায়। বিথি অবাক হয়ে তাকায়। রহিমা বলতে থাকে, খালাম্মা কইছিল বাগানের গোলাপ ফুল দিয়া বাসর রুম সাজাইতে। আমি ওনারে বলছিলাম দোকান থাইকা রজনীগন্ধা আনতে। তারপর আমি আর উনি মিলে সাজাইলাম। তোমার তো ভালোই গুণ আছে দেখছি। লেখাপড়া কতটুকু করেছো রহিমা? ক্লাস 8 পড়ছিলাম, তাই অঙ্কে পাশ করতে পারি নাই। ও জানেন ভাবি, ভাইজান খুব ভালো মানুষ, নীলা ভাবির গায়ে হাত তুলে নাই কোনোদিন। রহিমা ভাবছে বিয়ের পর দিনই আতিফ চলে যাওয়ায় বিথি উদাসীন হয়ে পড়েছে, তাই কথাটা বলল। বিথি একটু অবাক হয়ে বলল, গায়ে হাত তুলবে কেন? সেটা তো উচিত নয় রহিমা।
আগের ভাবি খুব জোরে চিল্লাচিল্লি করতো আর ঝগড়াঝাটিও করতো। ভাইজান খালাম্মারে সব লুকাইতো। আমাগো বেডা আইলে তো পিডাইয়া মাইরা লাইতো, নয় সাইরা দিত। মিলা ভাবি আমারও চর থাপড় দিত কাজে একটু ভুল করলেই। বিথি বুঝলো দারোয়ান জসিম মিয়া ওর বউ রহিমার গায়ে হাত তোলে। ভাবলো একদিন ডেকে এ বিষয়ে কথা বলবে। আতিফ প্রতি রাতে 9টার দিকে কল দিত অনলাইনে। বিথি এর মধ্যে সব কাজ গুছিয়ে ফ্রি হয়ে থাকতো। প্রথমে বিথি অডিও কলে কথা বলতো, তারপর ভিডিও কল দিয়ে শাশুড়ি বা নয়নের হাতে ফোন দিত। নয়ন ওর দাদিকে জিজ্ঞেস করেছিল বিথির কথা। উনি কে দিদা? ইসাবেলা বললেন, ও তোমার নতুন মা। তুমি ওকে মা বলে ডাকলে তোমার আম্মু ওই আকাশে খুব ভালো থাকবেন আর তোমাকে আশীর্বাদ করবেন। শিমু আর নয়ন খুব ভালো বন্ধু হয়ে গেল। সারাদিন দুজনই সারা বাড়িময় ছুটে বেড়ায়। এভাবে 2 মাস কেটে যায়। একদিন বিথির ছোট চাচার মেয়ে মন্টি বেড়াতে নিয়ে আসলেন ইসাবেলা খবর দিয়ে। সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে, খুব চটপটে স্বভাবের। বিথিকে দেখে বলল, আপু, তুমি তো একেবারে পাকা গৃহিণী হয়ে গেছো। ইসাবেলা বললেন, তোর ভাবি তো এখন বাচ্চা আর সংসার ছাড়া কিচ্ছু বোঝে না। আজ তো শুক্রবার, অফিস ছুটি। তুই যা তো ওকে নিয়ে পার্লারে একটু ফেসিয়াল করে নিয়ে আয়। বিথিকে জোর করেই পার্লারে পাঠালেন ওর শাশুড়ি। প্রথমেই মন্টি পার্লারের মহিলাকে বলল চুলে ভলিউম লেয়ার কাট দিতে। বিথি বলল, মা তো শুধু ফেসিয়াল করতে বললেন, আর ছোট চুল মুখের উপর পড়ে থাকে, খোপা করা যায় না, আর আমার ভালো লাগে না। মন্টি বলল, লম্বাই ছোট করবে না আপু, তুমি ফেসিয়াল করো, আর পাশে আরেকজন চুল কেটে দিলে তাড়াতাড়ি হবে। এরপর মুখে ফেস প্যাক লাগিয়ে চোখে শসার টুকরো দিয়ে বসিয়ে দিল বিথিকে। আধা ঘন্টা পরে ও যখন চোখ খুলে দেখলো মাটিতে অনেক চুল পড়ে আছে, বিথি কান্না করে দিল। বলল, মন্টু, তুই নিজে চুল ছোট রাখিস, তাই বলি কি অন্যের লম্বা চুলের প্রতি কোনো মায়া নেই? বিউটিশিয়ান মহিলা একটু ভরকে গিয়ে বললেন, আয়নায় দেখেন আপু আপনাকে এই কাটটাতে কত মানিয়েছে, আর লম্বায় তো বেশি ছোট করিনি। ওরা দুজনে অনেকদিন পর এভাবে হাসাহাসি করতে করতে বাসায় ঢুকছিল। আর বিথি বলছিল, দেখেন মা, আপনার মন্টু আমার চুলগুলোর কি হাল করেছে। বাসার ড্রয়িং রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। আতিফ তার লাগেজ নিয়ে মায়ের পায়ে হাত ছুঁয়ে সালাম করে মাত্র দাঁড়ালো। আতিফ ও বিথির চোখাচোখি হতেই বিথি আড়ষ্ট হয়ে মাথায় ওড়না দিল তাড়াতাড়ি। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইসাবেলা ওদের দিকে তাকিয়ে বললেন, কেমন সারপ্রাইজ দিলাম? মন্টি বলল, তার মানে তুমি জানতে ফুবি, তাই আমাকে আসতে বলেছো? 1 সপ্তাহ পরে আমার বড় দাদু ভাইয়ের জন্মদিন, তাই আতিফকে বাধ্য করলাম আসতে। আতিফ তাকিয়ে দেখলো বিথির পরনে হাঁটু পর্যন্ত টপস পরা, ওড়নাটা গলার দুপাশে ঝোলানো। অন্যরকম একটা লুক, মনে হচ্ছে ভার্সিটি পড়ুয়া ছাত্রী। ইসাবেলা বললেন, এই বয়সে এসব করবি না তো আর কবে করবি? হ্যাঁ, এ সংসারে এসে চাকরি সামলানোর পরে তো আর দম ফেলতে পারিস না। কেমন বয়স হয়েছে তোর? মাত্র তো 28 হলো। মন্টি বলল, ফুপি, তোমার বৌমাকে মডার্ন সাজ দিয়ে আনলাম, দেখো না কেমন রাগ করেছে আমার সাথে। আতিফ বলে উঠল, মডার্ন হওয়ার মানে তো এই না যে নিজের সংস্কৃতি ভুলে যেতে হবে। সবাই খেতে আসেন বলে বিথি রান্নাঘরে চলে গেল। রহিমাকে বলল টেবিলে খাবার দিতে। শাওয়ার নিতে নিতে বিথি ভাবলো চুল কাটা তার স্বামী পছন্দ হয়নি। অনেকদিন আগে যখন গ্রামের বাড়িতে গিয়েছিল আতিফ আর ওরা কাজিনরা ভাই বোনেরা কয়েকজন আড্ডা দিচ্ছিল, তখন পেপারে কোনো এক রমণীর ছবি দেখে আতিফ ভাই বলেছিলেন, এরকম টল ফিগারের লম্বা চুলের মেয়ে ওনার পছন্দ। সেই কথাটা বিথির মনে পড়ে গেল। আবার ভাবলো ওনার ভালো লাগা মন্দ লাগা নিয়ে আমি এত ভাবছি কেন। ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে আতিফ দেখলো মা ও মন্টি ওর জন্য অপেক্ষায় বসে আছে। বলল, বিথি আর বাবুরা কই? মা বললেন, নয়ন আর হিমু তো মায়ের হাতে ছাড়া খাবেই না। তোর বউ প্রতিদিন অফিস থেকে এসেই কিচেনে ঢুকবে, রান্না হলে সবার আগে আমাকে বসিয়ে দেবে খেতে। আমি নাকি বুজুর্গ মুরব্বি, তাই তারপর বাচ্চাদের খাইয়ে সে খাবে। আতিফ বাচ্চাদের রুমে গিয়ে দেখলো নয়ন আর শিমু ল্যাপটপে কার্টুন দেখছে, আর বিথির চারপাশে ঘুরে ঘুরে খাবার মুখে নিয়ে খাচ্ছে। ছোট বাবু রহিমার কোলে ঘুমিয়ে আছে, মুখে ফিডার নিয়ে। আতিফ ঢুকতেই নয়ন ওর কোলে ঝাঁপিয়ে পড়ে আর গলায় 2 হাত রেখে বলল, আবার শুনো, কি এনেছো এবার পাপি? দেখাবো বাবা, আগে খেয়ে নাও। মা খাবার নিয়ে বসে আছে। বিথির চুলগুলো ভিজে থাকায় ছড়িয়ে ফ্যানের নিচে বসেছিল শুকানোর উদ্দেশ্যে। আতিফকে দেখে তাড়াতাড়ি মাথায় ওড়নাটা দিয়ে নিল চুলগুলো ঢাকতে।
এখনই বাচ্চাদের রুমে উনি আসবেন বুঝতে পারিনি। আতিফ দেখলো শিমু খুব শান্তভাবে তাকিয়ে আছে ওদের দিকে। আতিফ শিমুকে কোলে নিয়ে বলল, আমার একমাত্র রাজকন্যা কেমন আছে? শিমু শুধু বলল, ভালো আছি। শিমুর কানের কাছে মুখ নিয়ে বলল, আম্মু তোমাকে বকলে সাথে সাথে আমার কাছে নালিশ করবে। শিমু মুচকি হেসে মাথায় নাড়িয়ে সায় জানালো। তারপর দুজনে কোলে নিয়ে বলল, বিথি ডাইনিং রুমে আয়। বিথি ভাবতে লাগলো এখনই ডাইনিং রুমে ডাকলো কেন? বাচ্চাদের 3 ঘন্টা শাশুড়ির কাছে রেখে পার্লারে গিয়েছিল, তার জন্য আবার কিছু বলবে নাকি? মনে মনে বলল, সব ওই মন্টির দোষ। আমি তো এত মডার্ন হতে চাইনি, সাজতে চাইনি, কার জন্য সাজবো? তারপর ওনাটা ভালো করে মাথায় জড়িয়ে ভয়ে ভয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। আতিফ তাকিয়ে বলল, এখন থেকে সবাই একসাথে টেবিলে বসে খাবো, কেউ আলাদা নয়। দুপুরে লাঞ্চের পরে মায়ের রুমে সবাইকে ডাকলেন ইসাবেলা। নয়ন তো সে কখন থেকে অস্থির হয়ে আছে তার খেলনাগুলো দেখার জন্য। মন্টি এসে ডেকে গেছে বিথিকে। বিথি রহিমাকে পাঠিয়ে দিয়ে নিজের থালা বাসনগুলো ধুতে লাগলো। বিথির ইতস্তও লাগছিল, তাই কাজে ব্যস্ত হয়ে রইল। বিয়ের পর নিজের স্বামীকে ভালোবেসেছিল, আতিফের প্রতি সেরকম অনুভূতি নেই। তবুও মানুষটার সামনে গেলে বিথি কেমন গুটিয়ে যায়। রাজ্যের লজ্জা এসে ভিড় করে ওর কায়া ওর মনে। এর কারণ বিথি নিজেই বুঝতে পারে না। একটু আগে ওর শাশুড়ি হাত ধুতে এসে জিজ্ঞেস করেছিলেন, বৌমা তোমার শরীর ভালো তো? কেন বলেন তো মা, আমার আবার কি হবে? এতদিন বাদে আমার ছেলেটা এলো, তোমাকে তো শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, না হলে নাতিপুতির মুখ দেখবো কেমনে? হ্যাঁ, শাশুড়ির ইঙ্গিত বুঝতে পেরে বিথি মাথা নিচু করে কাজ করতে লাগলো। মনে মনে বিরক্ত হয়ে বলল, বিবাহিত জীবনে বাচ্চাই কি সব? 3টে বাচ্চা তো আছেই। ইসাবেলা বললেন, শোনো বিথি, শাশুড়ি হয়ে বলছি না, মনে করো তোর ফুপি হিসেবে ভালো চাইছে। আতিফ যে কমাস থাকবে তুই বাসায় শাড়ি পরবি। নীলার জন্য ছেলেটা শাড়ি কিনে আনতো, ও শুধু পার্টিতে গেলেই পরতো। তুই কিন্তু বিশেষ দিনগুলোতে শাড়ি পরে বরের সাথে ঘুরতে বেরোবি। পুরুষ মানুষ মুখ ফুটে অনেক কথা বলতে পারে না, নারীকে স্ত্রী হয়ে বুঝে নিতে হয়। আর ওর কাছে থাকবি, খেয়াল রাখবি কখন কি লাগে। আর নিজে এত কাজ করিস না, বুয়ার কাজও বেতন বাড়িয়ে দে। প্রয়োজনে সকাল বিকাল 2 বেলা ছুটি বুয়া রাখতো। এসব মনে মনে ভাবছিল আর চিন্তা করতে লাগলো এক ছাদের নিচে থেকে কিভাবে অ্যাভয়েড করবে। আচ্ছা, ওনার তো 6 মাস পরে আসার কথা, তা না 2 মাস পরেই হাজির। কাল রাতেও তো কথা হলো, তখন তো কিছু বলেনি। আমাকে বলবেনই বা কেন? বাচ্চাদের কথা, মায়ের ঔষধের কথা, সংসারের কথা, বাইরে তো আর কোনো কথা হয় না আমাদের। স্বামী স্ত্রীর মতো সম্পর্ক যে নেই। এর মধ্যে রহিমা একবার এসে ডেকে গেল। বিথি যাচ্ছে না বলে মন্টি আবারও ডাকতে এলো। বিথি বলল, আগে সবাই উপহার নিক, আমি একটু পর আসছি। মন্টি আর কিছু বলার সুযোগ না দিয়ে টানতে টানতেই নিয়ে গেল। ইসাবেলা বলে দিয়েছিলেন ওনার জন্য বাতের ব্যথার ওষুধ আনতে, তাই বের করে সবার আগে দিল। তারপর নয়নের জন্য আনা স্যুট আর শিবুর জন্য আনা টুকটুকে লাল পার্টি ফ্রকটা দেখালো আতিফ। বলল, ভাগ্যিস ওখানকার পোর্টেই একটা শোরুমে বাচ্চাদের ড্রেসে পেয়ে গেলাম। মন্টিকে একটা করে বিদেশি সুগন্ধি সোপ দিয়ে বলল, আমি তো জানতাম না তুই আসছিস। আরে ব্রো, এত ফর্মালিটির কি আছে? ওর কথা শুনে বিথি ও আতিফ দুজনেই হাসলো। ইসাবেলা বলেন, তুই বৌমার জন্য কিছু আনলি না? আতিফ লাগেজ থেকে একটা পারফিউমের বোতল বের করে বিথিকে দিল আর অপরাধী স্বরে বলল, আসলে মা, হুট করে জেদ ধরলো বাবুর জন্মদিনে আমাকে থাকতেই হবে, তাই কেনাকাটা করার তেমন সময় পাইনি। ইসাবেলা বললেন, আর জিনিস পেলি না? নতুন বউ একটা শাড়ি তো আনতে পারতি। ও তো পারফিউম ইউজই করে না, গায়ে মেখে বাইরে গেলে গুনাহ হয় তাই। বিথি তাড়াতাড়ি বলে উঠল, সমস্যা নেই মা, আমি না হয় বাসার ভেতর ইউজ করব। মন্টি পিঠ চাপড়ে বলল, দ্যাটস লাইক এ গুড ওয়াইফ, মাই ডিয়ার ভাবি। আতিফ মুচকি হাসলো ভাবি ডাকতে শুনে। বিথি আস্তে করে বলল, দাঁড়া মন্টুর বাচ্চা, একবার আপু একবার ভাবি, দেখাচ্ছি মজা তোকে। সেদিন রাতেই ডিনারের পর সবকিছু গুছিয়ে এসে বিথি প্রথমে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিল। তারপর মনে হলো একবার গিয়ে ওনার খোঁজ নিয়ে আসি। আতিফ স্টাডি রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। বিথি জানতে চাইলো চা কফি কিছু খাবে কিনা। আতিফ 1 মগ কফি রহিমাকে দিয়ে পাঠিয়ে দিতে বলল। রাত প্রায় 12:30। ঘুমন্ত রহিমাকে কে আর ডাকেনি। বিথি নিজেই কফি বানিয়ে নিয়ে আসলো। কফির মগটা একটা প্রেজের উপর নিয়ে এসেছে।
তাই এগিয়ে দেওয়ার সময় আতিফ খেয়াল করলো বিথির হাতটা হালকা কাঁপছে। বুঝলো ওর জড়তা এখনো কাটেনি। বিথি ভাবছিল অর্থবিত্তবান পরিবারের মানুষ হয়ে এই মানুষটি কি বিথির করা রান্না পরিবেশন করা এসব পছন্দ করছেন। তো এতদিন তো মায়ের হাতে রান্না খেয়ে অভ্যস্ত। ফুফু থেকে শাশুড়ি হওয়া মাকে বিথি আসার পর একদিনও আর রান্না করতে দেয়নি। বলেছে তুমি জাস্ট শিখিয়ে দাও, আমিই পারবো। চলে যেতে নিয়ে আবার ফিরে তাকালো। দরজায় দাঁড়িয়ে মাথা নিচের দিকে তাকিয়ে এক হাতের আঙুল ওড়না পেঁচিয়ে বলল, এখানে তো ঘুমানোর জায়গা নেই, গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। সমস্যা হবে না, আমার অভ্যেস আছে। মিঠি এখানে একটু বস। তোর রেজাল্ট তো শুনলাম অনেক ভালো। 4টা ফার্স্ট ক্লাস নিয়ে ভার্সিটিতে অ্যাপ্লাই করিসনি কেন? আসলে বাবা মারা যাওয়ার পরে মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, তাই পাশ করে বের হয়ে এই জবটাই হয়ে গেল। তারপর ব্যস্ততায় আর চেষ্টাও করা হয়নি। তাছাড়া আজকাল মামা চাচা বা প্রভাবশালী কেউ না থাকলে কি আর হয়? আচ্ছা আমি দেখছি, তুই ঘুমোতে যা। পরদিন বিকেলে বিথি একটা সুতির শাড়ি পরলো। সকালে নাস্তা করে বিথি অফিসে চলে গিয়েছিল। শাশুড়ি বলেছিল এসে যেন পিঠা বানায় আতিফের জন্য। বিথি তাই রান্নাঘরে ঢুকলো। শীতে নানা রকম পিঠা তৈরিতে লেগে গেল। এই 2 মাসের ছেলের পছন্দের আইটেম কি কি সব শিখিয়ে দিয়েছিলেন ইসাবেলা। ইসাবেলা আর 3 নাতি নাতিকে নিয়ে বিকেলে ছাদে গেলেন। বিথিকে বললেন আতিফ ঘুম থেকে উঠলে যেন পিঠা সামনে দেয় খেতে। ছোট বাবুটাকে কোলে নিয়ে শাশুড়ির ছাদে উঠতে কষ্ট হবে, তাই রহিমাকে কোলে নিয়ে যেতে বলল। আতিফ ঘুম ভেঙে উঠে প্রথমে আসরের নামাজ আদায় করে নিল। তারপর মায়ের রুমে গিয়ে কোনো সারা শব্দ না পেয়ে ড্রয়িং রুমে বাচ্চাদের রুমে এসে রান্নাঘর থেকে সামান্য শব্দ আসছে বলে ধীর পায়ে এগিয়ে গেল। বিথির পেছনের অংশ দেখা যাচ্ছে কোমরের শাড়ির আঁচল গুজে এক মনে চুলায় কি যেন তৈরি করছে। পিঠার লোভনীয় ঘ্রাণ পেয়ে আতিফ বুঝলো হয়তো পিঠা বানাচ্ছে। চুলগুলো উঁচু করে ক্লিপ দিয়ে লাগানো, পিঠের উপরের অংশ উন্মুক্ত হয়ে আছে আর কোমরে কিছুটা অংশ দেখা যাচ্ছে। আতিফ চোখ সরিয়ে নিল, কারণ বিথি হয়তো অপ্রস্তুত হয়ে পড়বে ওকে দেখে। তাই দরজার আড়ালে চলে এসে মা কোথায় জিজ্ঞেস করলো। বিথি উত্তর দিল বাচ্চাদের নিয়ে ছাদে গেছেন। আপনাকে পিঠা খেতে বলেছেন। আতিফ বলল আমি বাইরে যাচ্ছি, তুই দরজাটা লাগিয়ে দে বলে মেইন রোডের দিকে হাঁটা ধরলো। পিঠা তৈরি প্রায় শেষ। তাড়াতাড়ি আঁচল খুলে মাথায় ভালো করে দিয়ে পেছন পেছন এলো বিথি। ততক্ষণে আতিফ শুগুলো পরে ফিতা বাঁধছে। বিথি বুঝতে পারছে না কোথায় যাচ্ছে, জিজ্ঞেস করবে কিনা, অধিকার কি তার হয়েছে। তারপর বলল, মা জানতে চাইলে কি বলবো? অনেকদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, যাই দেখা করে আসি। বিথি শাড়ি পরে রান্নাঘরে কাজ করার অভ্যেস নেই। এই শীতকালেও কিছুটা ঘেমে গিয়েছে চুলোর তাপে। আতিফ যেন সেটা বুঝতে পেরে বলল, সবসময় শাড়ি পরতে অসুবিধা হলে পরার দরকার নেই। তুই যেটা পরে কমফোর্ট ফিল করিস তাই পরিস বাসায়। বলে চলে গেল। বিথির একটু মন খারাপ হলো। 2 ঘন্টা ধরে বানানো পিঠাগুলো একটু টেস্ট করেও দেখলেন না। গাড়ি ড্রাইভ করছে আর বিথির কথা ভাবছে আতিফ। চোখের সামনে যেন এক পারফেক্ট বঙ্গলালনার ছবি ভেসে উঠল। নিজের স্ত্রীকে এমন রূপেই তো দেখতে চেয়েছে সবসময়, কিন্তু নীলা শাড়ি তেমন পরতেই চাইতো না, আর রান্নাঘরেও তেমন যেত না। ওয়েস্টার্ন ড্রেসের প্রতি বেশি ঝোঁক ছিল, যা আতিফ ও ওর মা কারোই পছন্দ নয়। আজ বিথিকে এভাবে দেখে আতিফের মনে এক মুগ্ধতার সৃষ্টি হয়। নিজেকে প্রশ্ন করে, আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি? না না, কিভাবে সম্ভব? আমি তো এখনো নীলাকে ভালোবাসি। ওকে কথা দিয়েছিলাম চিরকাল ভালোবাসবো। তবে বিথির প্রতি যে একটা দুর্বলতা অনুভব করছে তা বেশ বুঝতে পারলো। বাসায় বিথির সাথে একা থাকলে ওর প্রতি আরো দুর্বল হয়ে পড়ে, তাই আতিফ দ্রুত বের হয়ে আসে। গুলশান থেকে চলে আসে ফার্মগেট ওর বন্ধু আসাদের বাসায়। মাগরিবের আজান দিতে ইসাবেলা বাচ্চাদের নিয়ে এসে নামাজ আদায় করে নিলেন। তারপর ডাইনিং এ এসে আতিফকে ডাকতে লাগলেন, বাবু বাবু এদিকে আয়। বিথি বাচ্চাদের বিকেলে নাস্তা খাওয়াচ্ছিল। দৌড়ে এসে বলল, মা উনি তো একটু বেরিয়েছেন, বাসায় নেই। শুনে খুব রাগারাগি শুরু করলেন। এতদিন পরে এসেছে, বউকে একটু সময় দিবে তা নয়। বিথি বলল, অনেকদিন তো বন্ধুদের সাথে আড্ডা দেয়া হয় না, তাই হয়তো বেরিয়েছেন। তোকেও তো সাথে নিয়ে যেতে পারতো। ওনার বন্ধুদের মাঝে আমি গিয়ে কি করব? যখন শুনলেন বিথির বানানো পিঠা মুখেও দেয়নি, তখন আরো রেগে গেলেন। আর তখনই আসাদকে ফোন দিলেন। আসাদ জানতো আতিফ এদেশে এসেছে দেখে বলল, কিরে ভাইয়া, নতুন ভাবিকে রেখে আমার এখানে? আগে তো তেমন আসতে না বললেও। তুই বিরক্ত হলে চলে যাই বল। আরে আরে আয় তো ভিতরে, ভাবিকেও নিয়ে আসতি। ও তো সংসারের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে। বুঝলো বন্ধুর এখনো বউয়ের সাথে ভাব ভালোবাসা হয়নি। তখনই আসাদের মোবাইল বেজে উঠলো। আতিফের দিকে তাকায়। আতিফ বলে, কে? ফোনটা ধর। বলে আন্টি। ধরতেই সালামের উত্তর দিয়ে বললেন,
জানি তোমার ওখানেই বাবু গিয়েছে। ওকে সাথে নিয়ে এখনই বাসায় আসো আসাদ। আতিফ আর আসাদ দুজনেই সেই হাই স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই বন্ধুত্ব। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হয়। এসএসসি পাশের পর আতিফ মেরিনে চান্স পেয়ে যায়, আর আতিফ বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে পড়াশোনা করে। আড্ডা ওঠা বসার সব এই বন্ধুটির সাথেই তা ইসাবেলা ভালো করেই জানতেন। 8 ঘন্টার মধ্যে ওরা দুজন বাসায় এসে দেখে বিথি পুনরায় পিঠাগুলো গরম করে রহিমাকে দিয়ে ড্রয়িং রুমে পাঠিয়ে দিল। ইসাবেলা বললেন, তোমরা খাও আর গল্প করো, আমি বৌমাকে পাঠাই। নয়নের জন্য চকলেট চিপস আর একটা খেলনা গাড়ি এনেছিল আসাদ। সে এসব পেয়ে মহা খুশি। শিমুকে দেখে বলল, নেক্সট টাইম তোমার জন্য পুতুল নিয়ে আসবো। বিথি বলল, আপনার বন্ধুটি তো সব সময় থাকে না, আপনি তো মাঝে সাঝে এসে আমাদের দেখে গেলেই পারেন। সেই যে বিয়ের সময় এসেছিলেন আর তো দেখিনি। ভাবি, আপনার হাতের পিঠা এত মজা, জানলে তো আরো আগেই আসতাম। রান্না নিশ্চয়ই আরো মজা। এখন তো নিয়মিত আসতেই হবে। ব্যাচেলর লাইফে বুয়া আর নিজের হাতের রান্না খেয়ে অরুচি ধরে গেছে। বিথি হেসে বলল, আচ্ছা, আপনার যখনই ভালো লাগে চলে আসবেন। ছোট বাবুটা কান্না শুরু করায় ওকে খাওয়াবে বলে ভিতরে চলে গেল বিথি। আসাদ তখন একা পেয়ে আতিফকে ফিস ফিস করে বলল, ভাবিকে যা দেখলাম তাতে তো তুই শেষ বন্ধু। আতিফ অবাক হয়ে বলে, মানে কি বলিস? আতিফ আর আসাদ বাসা থেকে বের হয়ে গুলশান লেকের পাড়ে বসলো। ছাত্র জীবনেও এখানে বসে আড্ডা দিত দুজনে। আতিফ মনে মনে ভাবছে বিথির আগের জীবন সম্পর্কে কিছু জানে নাকি আসাদ। আসাদ বলল, ভাবিকে দেখে যা বুঝলাম খুব শান্ত, ব্যক্তিত্ব সম্পন্ন, গোছানো, সাংসারিক একজন মেয়ে। এমন মেয়েই তো তুই চেয়েছিলিস সবসময়। তাই তাকে তুই চাইলেও দূরে সরিয়ে রাখতে পারবি না, হৃদয়ে জায়গা করে নিবে সে। আতিফের তখন বিকেলে দেখা বিথির অবাকটা মনে পড়ে গেল। কি বলিস? আমি তো এখনো নীলাকে। থেমে গেল আতিফ। বলল, সারাদিন ব্যস্ত থাকায় মনে হয় না, কিন্তু রাতে দু চোখের পাতা এক করতেই সে এসে হাজির হয়। দেখ, তুই বিয়ের আগে কখনো প্রেম করিসনি, অথবা তোর কোনো পছন্দও ছিল না। তাই নীলা ভাবিকে যেরকম পেয়েছিস সেরকম ভাবেই ভালোবেসেছিস। কিন্তু তোর কল্পনায় তো তুই বিথি ভাবির মতো গোছানো সাংসারিক একটা মেয়ে চাইতি বল। আর নিজের স্ত্রীকে ভালোবাসা তো কোনো পাপ নয়। নীলা ভাবিকে ভালোবাসা যেমন তখন ন্যায় ও যুক্তিসঙ্গত ছিল, এখন ভাবির ক্ষেত্রেও তাই। না রে, তুই জানিস না কি শর্তে আমাদের বিয়ে হয়েছে। চাকরি সুবাদে তো আমাদের বাইরে বেশি থাকতে হয়, আর নিজের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে বাচ্চাগুলোর দিকে চেয়ে বিথি বিয়ে করতে রাজি হয়েছে। আর কথা বাড়ায়নি সেদিন। রাতে কেউ আর তেমন খেলো না, বিথি শুধু বাচ্চাদের খাইয়ে দিল। ইসাবেলা আতিফ আর বিথিকে একসাথে ডাকলেন, বললেন, বিথি এত কষ্ট করে পিঠাগুলো তৈরি করলো, আর তুই তুই না খেয়ে বাইরে চলে গেলি। আর ঘুরতে গেলে ওকেও তো সাথে নিয়ে যেতে পারতি। বিথি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ওর দিকে তাকিয়ে বললেন, তুমি বা নিষেধ করনি কেন? বিয়ের পরে যেমনই ইচ্ছা চলা যায় না। আতিফ পেছন থেকে গলা জড়িয়ে বলল, এবার মাফ করে দাও মা। মা বললেন, 2 দিন বাদে বড় বাবুর জন্মদিন, তোমরা দুজন মিলে পুরো বাড়ি সাজাবে, তবেই ক্ষমা করবো দুজনকে। কিন্তু মা, আমি তো ক্যাটারিং সার্ভিস ঠিক করেছি, ওরা রান্নার খাবারের দিকটা দেখবে। ইমন আর শিমু আনন্দে হই হই করে উঠল। কি মজা, আব্বু বেলুন ফুটাবে, আম্মু বাসা সাজাবে। রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে স্টাডি রুমে এসে আতিফকে জিজ্ঞেস করলো কিছু লাগবে কিনা। বলল 2 কাপ চা নিয়ে আসতে। বিথি তাই চা তৈরি করে ফ্লাক্সে ঢুকালো। তারপর আতিফের মগটা নিয়ে চলে এলো, কিন্তু আতিফ ওকে আবার পাঠালো কাপ আনতে। 2 কাপ চা ঢেলে বিথিকে এগিয়ে দিতে দিতে বলল, বসো এখানে। কয়েকটি ইউনিভার্সিটি বিজ্ঞাপন দেখেছি, কোথায় কোথায় অ্যাপ্লাই করতে চাস বল। বিথি কাল রাতে বিষয়টি এত সিরিয়াসলি ভাবেনি, তাই একটু অবাক হলো। তারপর বিথি চা খেতে খেতে জরুরি ইনফরমেশন গুলো বলে আতিফ 3টা ভার্সিটিতে অ্যাপ্লাই করে দিল। সেদিন রাতে আতিফ গিয়ে গেস্ট রুমে ঘুমালো। পরদিন রাতে রহিমার কাছ থেকে ইসাবেলা শুনেছিল আতিফ একদিনও বেডরুমে ঘুমায়নি। বিথি ও আতিফের মধ্যে যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নেই, রহিমা বিবাহিত হওয়ার সুবাদে সেটা বুঝতে পেরেছিল। পরদিন রাতে খাবার টেবিলে বসে ইসাবেলা আতিফকে বললেন, 3টা বাচ্চা কিভাবে বৌমা একা সামলায়? এতদিন তো তুই ছিলি না, তাই রহিমা ওই রুমের নিচে বিছানা করে ঘুমিয়েছে। এখন তো তোর দায়িত্ব বিধিকে সাহায্য করা। বাবা হিসেবে তোরও তো পাশে থাকা উচিত, না হলে দেখবি বাচ্চারাও তোর কাছ থেকে দূরে দূরে থাকবে। আতিফ মনে মনে বলল, কিন্তু আমিও রুমে থাকলে যে বিথির অসুবিধা হবে। রাতে সবাই ঘুমানোর পরে বিথি আতিফকে বেডরুমে ঘুমাতে যাওয়ার জন্য বলল, না হলে বা রাগ করবে। আতিফ বলল কাজ শেষ করে ঘুমাবে। রাত প্রায় 2টোর দিকে ও ল্যাপটপ বন্ধ করে বেডরুমে গেল।
বড় বেড হলেও 3টা বাচ্চা সহ 2জন বড় মানুষ বেডে জায়গা হবে না, তাই আতিফ সোফায় শুয়ে পড়ল। ইমনকে ওর দাদি তার কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু সে শিমুর সাথেই ঘুমাবে। বিথি আর জোর করতে দেয়নি শাশুড়িকে। বিছানায় তাকিয়ে একবার বিথিকে দেখলো। বিথি উল্টো দিকে ফিরে শুয়েছিল, পিঠের উপর লম্বা চুলের বেনি ছড়ানো। মনে হচ্ছে যেন বিথিকে পাহারা দিচ্ছে বেনুনিটা। আতিফের ঘুম আসছিল না, দেখলো ছোট বাবুটা কান্না করে ওঠে। বিথি আবছা অন্ধকারে হাতে বালিশের কাছে কি যেন খুঁজছে, তারপর দুধের ফিটারটা নিয়ে বাবুর মুখে দিতে কান্না থামিয়ে আবারও ঘুমিয়ে গেল। আতিফ আজকে বুঝতে পারলো বিথি আসার আগে মা এসব করেছেন রাত জেগে, কিন্তু তারও বয়স হয়েছে। আসলে বাচ্চাদের জন্য মায়ের প্রয়োজন ছিল। 1 ঘন্টা পরে আবার দেখলো বিথি ছোট বাবুটার কাঁথা চেঞ্জ করে দিচ্ছে আর শিমু ও ইমনকে টয়লেটে নিয়ে গেল। আতিফ ভাবলো মা ঠিকই বলেছে, বিথিকে সাহায্য করা উচিত। তারপর ঠিক করলো বাকি যে কদিন আছে ও কিছু কাজ করে দিবে। আগেও তো নীলাকে বিভিন্ন ভাবে সাহায্য করতো ও। সত্যি বিথি কতটা কষ্ট করছে ওর বাচ্চাদের নিয়ে। তারপর নিজের চাকরি সামলাতে হচ্ছে। সারা জীবন কি এরকম থাকবে? স্বামীর আদর ভালোবাসা ছাড়া কাটিয়ে দিতে পারবে শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে? এসব ভাবতে ভাবতে রাত পার করে দিল। ভোরে আজান শুনে আতিফ চলে গেল নামাজ পড়তে। বিথি সকালে উঠে সোফার উপরে থাকা বালিশ ও কাঁথা গুছিয়ে রাখার সময় ভাবলো এত বড় একজন মানুষ সোফায় শুলে ঘুম আসবে কিভাবে? আবার বিছানায়ও তো জায়গা হবে না। বেচারা নিজের বাড়িতে এসে শান্তিতে ঘুমাতে পারছে না। জাহাজে থাকলে অন্তত ঘুমাতে তো পারে। ওই দিন রাতে বিথি আতিফকে বলল, শুক্রবারে আসাদ ভাইকে সকালে আসতে বলবেন, আর আমিও জবাকে আসতে বলে দিয়েছি। আতিফ তাকিয়ে রয়ে বলল, পুরো বাড়ি সাজাতে হবে না, ওরা আমাদের সাহায্য করলে তাড়াতাড়ি করতে পারবো। তারপর আসাদ সম্পর্কে অনেক কিছু জানতে চাইলো। পরিবারে কে কে আছেন, লেখাপড়া কোথায়, এতদিন বিয়ে করেনি কেন, এসব জেনে নিল। আতিফ ভাবতে লাগলো বিথি কেন এসব জানতে চাইছে। ইতস্থ হয়ে আর জিজ্ঞেস করতে পারলো না। অনেক রাত হয়েছে বলে বিথি ঘুমোতে চলে গেল। শুক্রবার সকালে উঠে বিথি জবাকে ফোন দিল তাড়াতাড়ি চলে আসতে। বলল, দেরি করিস না, এখানে এসে জলখাবার খাবি। আসাদ আসলো 10টায়। সকালের নাস্তা করে বিথি মন্টিকে বলে দিল, তুই রহিমাকে সাথে নিয়ে সিঁড়ি মেইন রোডটা সাজিয়ে ফেল, আমি আর জবা আমাদের রুমটা সাজাই। আতিফকে বলল, আপনি আসাদ ভাই সহ ড্রয়িং রুমটা সাজিয়ে ফেলেন। আর শাশুড়িকে বলল, মা আপনি শুধু বাচ্চাদের সময় দিবেন, কিছু লাগলে আমাকে বা রহিমাকে ডাক দিয়েন। বিথি আর জবা বেলুনগুলো ফোলানো হয়ে গেলে জবাকে বলল, ড্রয়িং রুমে গিয়ে তুই আসাদ ভাইকে সাহায্য কর, আর তোর আতিফ ভাইকে এখানে পাঠিয়ে দিস, তার সাথে আমার জরুরি কথা আছে। জবা গিয়ে আতিফকে বলতে আতিফ ভাবলো কি ব্যাপার, বিথি তো এভাবে ডেকে পাঠানোর মেয়ে নয়, কোনো প্রয়োজন হলে তো নিজেই আসে। ভাবতে ভাবতে গিয়ে বিথিকে জিজ্ঞেস করলো। ও বলে, না মানে আপনি লম্বা তো, তাই বেলুনগুলো লাগাতে পারলে ভালো করে। এটা তো তোর স্টাইল না, ঝেড়ে কাশ। সত্যি করে বল, আমার বন্ধুকে নিয়ে মাথায় কি চলছে? জবাকে ওই রুমে পাঠালি কেন? বিথি হাতের আঙুলে শাড়ি আঁচল প্যাঁচাতে প্যাঁচাতে কাচুমুচু হয়ে জিভ কামড় দিল। যা, উনি বুঝে ফেললো মনে মনে ভয় পেয়ে। আসলে আসাদ ভাই তো আনম্যারিড, আর জবার মাও ওর জন্য ছেলে দেখতে বলেছে, তো পরিচিতের মধ্যে তো আগে দেখা উচিত। ভাবলাম ঘটা করে না দেখে ওদের ওপর আগে বিষয়টা ছেড়ে দেই। আতিফ চমকে উঠলেও মুখের এক্সপ্রেশনে তা প্রকাশ করলো না। ভাবলো বিথি তো ভালো চিন্তা করেছে, আমার মাথায় তো এটা আসেনি। বিথির কাচুমাচু ভয় পাওয়া মুখটা দেখতে ভালো লাগছিল, তাই বলল, আমার একমাত্র বন্ধুকে তো যার তার হাতে তুলে দিতে পারি না। আগে তো আমার পাত্রীকে পছন্দ হতে হবে, তারপর না আমার বন্ধু পছন্দ করবে। বিথি কখনোই আতিফের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, কিন্তু এখন সরাসরি তাকিয়ে বলল, জবা যেন তেন মেয়ে নয়, ও আমার বেস্ট ফ্রেন্ড। রূপ দিয়ে সবাইকে বিচার করা ঠিক নয়। বলেই সাথে সাথে চোখ নামিয়ে নিল। আতিফের ইচ্ছে করছিল আরো কিছুক্ষণ ওই কাজ উল্টানা চোখে তাকিয়ে থাকতে, ওই চোখের সমুদ্রে হারিয়ে যেতে, আর একটু মজা করতে। তাই বিথির কাছাকাছি এগিয়ে গেল ধীর পায়ে। তারপর মাথা নিচু করে বলল, কিন্তু আমাকে জানানোর প্রয়োজনটা একবারও মনে হয়নি বিথি। আমি মায়ের সাথে পরামর্শ করেছিলাম, মাই আমাকে এগোতে সাহস দিলেন, আর এখন তো বললাম আপনাকে। নিচের দিকে তাকিয়ে বলল বিথি, চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। কিন্তু একটা শাস্তি তো তোকে পেতেই হবে। সোজা হয়ে দাঁড়িয়ে বলল আতিফ। এবারে অবাক হয়ে তাকালো বিথি। আতিফ বলল, এখন থেকে তুমি করে বলার প্র্যাকটিস করতে হবে। আজ তো অনেক আত্মীয় স্বজন আসবে বাসায়, তাদের সামনে আপনি আঙ্গে করলে কি ভাববে সবাই? বিথি বলল, আপনিও তো আমায় তুই করে ডাকেন, সেখানে আমি তুমি করে বলতে পারবো না, তাহলে আমার সাথে বেড়াতে যেতে হবে, রাজি? বিথি বলল, যাই, সবার জন্য চা নিয়ে আসি।
বলে চলে গেল। শুনতে পেল আতিফ বলছে, এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। এদিকে আতিফ ভাবতে লাগলো, আমি বিথির সাথে এত ফ্রি হই কি করে কথা বলছি, আগে কখনো এভাবে বলা হয়নি। ইদানিং বিথির কাছাকাছি থাকতে ভালো লাগে আতিফের। সারাদিন না চাইলেও ওর কথা ভাবে আতিফ। মেয়েটা 9টায় অফিসের জন্য বেরিয়ে যায়, আসতে আসতে 6টা থেকে 7টা বাজে। যতক্ষণ জেগে থাকে বাসার সবার দিকে খেয়াল রাখে। কিভাবে পারে একসাথে এত কিছু। ড্রয়িং রুমে এসে জবার একটু এতুস্থ হচ্ছিল বেলুন ও জড়ি সুতো দিয়ে কাজ করতে। আসাদ ওকে বলল, হ্যাপি বার্থডে নয়ন লিখার ব্যানারটা ধরতে। তারপর দুজন মিলে কস্টিপ দিয়ে লাগিয়ে ফেললো। আসাদ হঠাৎ করে বলল, আচ্ছা, বিথি ভাবি কি তার আগের স্বামীকে খুব ভালোবাসতো? জবা অবাক হয়ে বলল, কেমন অদ্ভুত প্রশ্ন করছে। ওদের একটা মেয়ে হয়েছে, আর স্বামীকে ভালোবাসবে না? বাচ্চা হলেই বুঝি স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা হয়? আসাদ জোরে হেসে উঠল। এই যুগে এসো আপনি এটা বলছেন? বাঙালি ছেলেমেয়েরা কিছু বোঝার আগে শুধু কবুল বলে মেলামেশার বৈধতা পেয়ে যায়। তাই বলে কি সব স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসতে পারে? অনেকেই ভালোবাসাহীন জীবন কাটিয়ে দেয় বছরের পর বছর বা সারা জীবন। হ্যাঁ, তা ঠিক। কি বলতে চাইছেন আসলে? জবা একটু বিরক্তির সুরে বলল, আমি চাইছি আমার বন্ধুটি যেন সুখী হয়, ভাবি যেন সত্যি ওকে অনেক ভালোবাসে, যত্ন করে, যা নীলা ভাবির কাছেও পাইনি। যদিও আতিফ আমাকে সবকিছু শেয়ার করে, কিন্তু ভাবির মনে কি চলছে সেটা আপনি জেনে আমাকে জানাবেন। কেন? আপনি কি চান না আপনার বান্ধবী পূর্বের সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করুক, কাউকে ভালোবাসুক, কারো ভালোবাসায় জীবনটা সাজিয়ে সুখী হোক? জবা মন্ত্রমুগ্ধ হয়ে আসাদের এত সুন্দর করে গোছানো কথাগুলো শুনছিল। মনে মনে বলল, সব মেয়ে তো চায়। তারপর ওর ভিতর থেকে বলে উঠলো, চাই তো, অবশ্যই চাই। আসাদ বলে, তাহলে ওদের দুজনকে কাছাকাছি নিয়ে আসতে আপনি সাহায্য করবেন, কথা দিন। আসাদ হাতটা বাড়িয়ে দিল। জবা বলল, বিধির ব্যক্তিগত ডায়েরিতে ওর অনুভূতি সবকিছু লিখে রাখে। ওটা পেলে বোঝা যেত ওর মনে কি চলছে। আসাদ তখনও হাত বাড়িয়ে বলল, হাত মিলান হাতে, ওই ডায়েরি বের করে আনার দায়িত্ব আপনার। জবা ইতস্ত ভাবে হাতে শুধু কোনো রকম একটু আঙুলে রাখলো। আর তখনই ড্রয়িং রুমে চায়ের ট্রে হাতে ঢুকলো বিথি। জবা লজ্জা পেয়ে দ্রুত হাতটা ছাড়িয়ে নিল। বেডরুমে এসে বিথি দেখলো আতিফ সবকিছু দিয়ে রুম সাজিয়ে কমপ্লিট করে ফেলেছে। বলল, আপনি তো অনেক এক্সপার্ট। আতিফ শুধু হাসলো। যেহেতু বিয়ের সময় বেশি মানুষকে দাওয়াত দিতে পারিনি ইসাবেলা, তাই নাতির জন্মদিন উপলক্ষে কাউকে বাদ দেয়নি। ভেবেছেন বিথি এ বংশের পুত্রবধূ হিসেবে পরিচয় করিয়ে দিবেন সবার সাথে। বিথি বাচ্চাদের গোসল করিয়ে দিয়ে নিজে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। দুপুরে একে একে গ্রামের বাড়ির অতিথিরা আগে আসতে শুরু করলেন। আতিফ ড্রয়িং রুমে অতিথিদের বসতে বলেছিল। এত মেহমান দেখে নয়ন আর শিমু বলল, বাবা আমাদের নতুন ড্রেস পরিয়ে দাও। আতিফ বেডরুমে এসে বাচ্চাদের জন্য আনা নতুন ড্রেসগুলো খুঁজতে লাগলো, কিন্তু না পেয়ে বিথিকে নক করে জিজ্ঞেস করলো কোথায় রেখেছে। বলল, আলমারিতে রেখেছি, আপনি যান, আমি ওদের পাঠিয়ে দেব। আতিফ বলল, না, গেস্টও চলে আসছে, আমি ওদের পরিয়ে নিয়ে যাই, তাহলে তোর রেডি হতে দেরি হবে না। বিথি পেটিকোট ও ব্লাউজ পরে তখনই বের হতো, কিন্তু আতিফ আসার অবস্থায় বের হতে পারছে না। দামি আর ভারী কাতান শাড়ি, তাই বের হয়ে পড়বে ঠিক করেছে। বিথি দরজা একটু ফাঁক করে বলল, আপনি খুঁজে পাবেন না, আমি রেডি করে দিচ্ছি ওদের, আপনি যান প্লিজ। বারবার যেতে বলছে কেন? চুলের পেছনে হাত বুলিয়ে আতিফ বিছানায় নজর দিয়ে দেখলো নতুন একটা কাতান শাড়ি পরে আছে। এবার আতিফ বুঝতে পারলো বিথি হয়তো ভারী শাড়ি হওয়ায় সেটা রুমে এসেই পড়বে, তাই আতিফের সামনে অপ্রস্তুত ভাবে বের হতে পারছে না। একবার নীলার সাথে এমন অভিজ্ঞতা হয়েছিল আতিফের। বিয়ের পরপর একটা দাওয়াতে যাওয়ার জন্য নীলা এভাবেই শাড়ি রেখে শাওয়ার নিতে যায়। পরে রুমে এসে আতিফের সাহায্য নিয়ে ভারী পার্টি শাড়ি পরে নেয় নীলা। আতিফ আর দেরি না করে শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমের দরজা ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিয়ে চলে গেল। বিথি খুব লজ্জা পেল, আর আতিফ চলে যেতে বের হয়ে রুমের দরজা লক করলো আগে। মন্টির ওপর খুব রাগ হলো। ওর কাছে বাচ্চাদের বসিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়েছিল বিথি। মনে মনে বলল, মন্টু নিজেও রুমে নেই, উফ, আর এত মানুষের মধ্যে বাচ্চাগুলোকেও ছেড়ে দিয়েছে। আতিফ নিচে গিয়ে মন্টিকে পেয়ে পাঠিয়ে দিল বিথির কাছে। বলল, গেস্টরা সবাই চলে আসতেছে, তো ভাবিকে রেডি করে একসাথে আসবি যা। মন্টি এসে দরজা নক করে ঢুকতে বিথি বকা দিয়ে বলল, এত দায়িত্বহীন কেন তুই? এভাবে রুম খোলা রেখে চলে গেলি? তোর ভাইয়ার পরিবর্তে অন্য কেউ যদি রুমে ঢুকে যেত? মন্টি হেসে বলল, ভাইয়া তোমার কিছু দেখে ফেলেছে নাকি? নিজের স্বামীরা এত লজ্জা পাও কেন? মন্টির কানে ধরে বলল, তাই বলে আমায় না বলে চলে গেলি তুই?
আরে চিল আপু, তোমার বড়ই তো এসেছিল, অন্য কেউ তো আর আসেনি। মা এসে আমাকে খুঁজছিল, তাই নিচে গেলাম। আমাদের বাসার কাছে একটা শোরুম আছে, তোমার শাড়ির সাথে মিলে শার্ট আনতে বলেছিলাম মাকে ভাইয়ের জন্য। ভেবেছিলাম তুমি বের হবার আগেই চলে আসবো। পুচকে দুটোও যে আমার পেছনে দৌড় দিবে বুঝিনি। বাচ্চাদের আগে রেডি করে পাঠিয়ে দিল বিথি, বলে দিল বাবা বা দাদির কাছাকাছি থাকতে। তারপর কাতান শাড়িটা পরে নিল, মন্টি কুচিগুলো ধরে ঠিক করে দিল। তারপর হালকা গোল্ডের গহনা পরে রেডি হয়ে নিল মন্টি। গালে হালকা মেকআপ আর চোখে আইশ্যাডো লাগিয়ে দিল। শাড়ি কালারের সাথে মিশিয়ে মেরুন কালার লিপস্টিক, চুলগুলো ভেজা হয় ছেড়ে দিল পিঠের ওপর। গ্রামের মুরব্বীরা বলতে লাগলো, কই গো নতুন বউ কই? ওদের দেরি দেখে আতিফ আবার উপরে ডাকতে এলো। এবার দরজায় নক করতে মন্টি খুলে বলল, আসুন আসুন দুলা ভাই, আপনার বউকে কেমন সাজিয়েছে বলেন। এত সাজগোজ অবস্থায় বিথিকে আগে কখনো দেখেনি আতিফ। বিয়ের দিনও ভালো করে তাকায়নি, তাই হা করে তাকিয়ে রইল। কিছু বলতেও যেন ভুলে গেল। আমাকে কিন্তু ট্রিট দিতে হবে। আতিফ নিজের দৃষ্টিকে সংযত করে বলল, এত সাজগোজে কি দরকার ছিল? বাড়ির মধ্যেই তো, আয় তোরা বের হ। তারপর আতিফের পেছনে হাঁটতে হাঁটতে বিথি খেয়াল করে দেখলো ওর শাড়ির সাথে ম্যাচিং শার্ট পরেছে আতিফ। দেখে খুব ভালো লাগছে বিথির। তখনকার রাগটা ভুলে গেল মন্টির উপর। মন্টি আতিফকে বলল, ভাইয়া, ভাবিকে এত সুন্দর লাগছে আর তুমি কোনো প্রশংসাই করলে না, এটা কিন্তু ঠিক না। ওয়াইফ তো তার হাজবেন্ডের খুশির জন্যই সাজে। হয়তো যদি আমার বর, আমি কিন্তু এমন কোলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতাম। আতিফ আর বিথি দুজনেই জোরে হেসে উঠল। আতিফ ওর চুল টেনে বলল, খুব পেকেছিস না? ছোট মামিকে বলবো নাকি তোর জন্য বর খুঁজতে? জবা আর আসাদ গিয়েছিল জন্মদিনের জন্য অর্ডার করা কেক নিয়ে আসতে। বিথিরা দোতলা থেকে নিচে এসে দেখলে ওরাও চলে এসেছে। জবা যেতে চায়নি, বিথি জোর করে পাঠিয়েছে এই বলে, আরে আমার দেবরজি দোকানটা চিনবে না। জবা বলেছিল, না চিনলেও এত বড় মানুষ একজন, নিশ্চয়ই হারিয়ে যাবে না, ঠিক ফিরে আসবে। ইসাবেলার শ্বশুরবাড়ির লোকজন সবাই বিথিকে দেখে খুব প্রশংসা করলেন। বিথির মাথায় হালকা ঘোমটা দিয়েছিল, পুরাই নতুন বউ মনে হচ্ছিল। বিথি মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করলো। মুরব্বী মহিলারা ইসাবেলার রুমে বসেছিলেন। দু একজন আবার বলেন, বিথির তো রাজকপাল, এত সব সম্পত্তি ও বাড়ির মালকিন হবে ও এখন। ইসাবেলা বললেন, ওভাবে বলবেন না ভাবি, বিথি তো বিয়ে করতে রাজি ছিল না, শুধু আমার দাদু ভাইদের মুখের দিকে তাকিয়ে আর ওর মেয়ের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়েছে। কজন পারে অন্যের সন্তানকে এভাবে আপন করে নিতে? তাই বলতে গেলে আমরা ভাগ্যবান যে বিথির মতো মেয়ে পেয়েছি বউ হিসেবে। খাওয়া দাওয়ার পরে সবাই আশীর্বাদ করতে যেতে লাগলেন। বিথির ছোট চাচি মানে মন্টির মা ওদের দাওয়াত খুব করে জোর দিয়ে যেতে বলে গেলেন। মন্টির সামনে পরীক্ষাতে চলে গেল বাবা মায়ের সাথে। বিথি খুব করে বলে দিল যেন পরীক্ষা শেষ হলে আবার চলে আসে। রাত বেশি হওয়ায় আসাদকে বলল জবাকে ওর বাসায় পৌঁছে দিতে। জবা বলল, ওনার বাসা তো তেজগাঁ, আমার বাসা মালিবাগ, বাকি পথটুকু আমি একাই যেতে পারবো। বিথি বলল, খালা আমাকে বলেছি তোকে পৌঁছানোর দায়িত্ব আমার, তাই তুই আর কথা বাড়াস না। অনেকদিন পর নানুকে কাছে পেয়ে বিথির মায়ের সাথে যেতে কান্না করলো শিমু। বিথি বলল, কদিন থেকে যাও না মা, একা একা থাকো ওখানে, আমার বুঝি চিন্তা হয় না? জোসনা বেগম বলেন, মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে নেই মা, তুই নিজের সংসারে মন দে, আমায় নিয়ে ভাবিস না, তোকে সুখে থাকতে দেখেই আমি শান্তি। রাত 10টার পরে ইসাবেলা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রুমে এলো বিথি। বলল, মা একটা কথা বলবো যদি রাগ না করেন? গলার চেনটা দেখিয়ে বলল, এটা আমি ভবিষ্যতে শিমু বড় হলে ওকে দিতে চাই। আজ আতিফের বাবার বন্ধু ইয়াজ আঙ্কেল ও আন্টির সাথে পরিচয় করিয়ে দিতে বিথি পায়ে হাত দিয়ে সালাম করে। ইয়াজউদ্দিন সাহেব একজন রিটায়ার্ড সচিব। বললেন, আজকাল তো মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করা উঠেই যাচ্ছে। সুখী হও মা। তার ওয়াইফ বিথির গলায় চেনটা পরিয়ে দিয়েছিলেন। ইসাবেলা তখন সামনেই ছিলেন, তাই বিথিকে বললেন, তোর জিনিস তুই যাকে খুশি দিবি, আমাকে বলছিস কেন? না মানে নয়ন আর ইমনও তো আছে। ওরা পুরুষ মানুষ, গয়না পরবে নাকি? না মা, কিন্তু বিয়ে করে বউ তো আনবে। নিজেরা রোজগার করে বউকে বানিয়ে দেবে। বিথি খুশি হয়ে শাশুড়িকে জড়িয়ে ধরলো। ও চোখ ভিজে উঠল, কারণ বশির মারা যাওয়ার পর ও বাড়ি থেকে বিথির গহনাগুলো পরে আর চেয়ে আনতে পারেনি।
শিমু দাদা বাড়ি হতে কেউ কোনো খোঁজ নেয় না মেয়েটার। আর বিয়ের পরদিন ওর শাশুড়ি বলেছিলেন চোরের ভয় আছে, তাই তোমার গহনাগাটি খুলে দাও, স্টিল আলমারিতে রেখে দেই। তারপর আর কোনো দিন দেখেনি সেগুলো। বিথি ভেবেছিল নিজের বেতনের টাকা আস্তে আস্তে জমিয়ে একটা সোনার চেইন বানাবে শিমুর জন্য, তাই খুশিতে মনটা ভরে উঠল। আতিফ রাতে স্টাডি রুমে ড্রয়ারে একটি এটিএম কার্ড পায়, যা 3 মাস আগে দিয়েছিল বিথির হাত খরচের জন্য। লাইব্রেরিতে বই নিতে আসে বিথি। ওর ভাইভা কার্ড এসেছে একটা ইউনিভার্সিটি থেকে, 2 দিন পরে ডেকেছে। আতিফকে জিজ্ঞেস করে কেন বই পড়লে ভালো হবে। আতিফ ওর সাবজেক্ট বায়োলজি ডিপার্টমেন্টের বই পড়তে বলে, সাথে কারেন্ট নলেজ। কার্ডটি দেখিয়ে বলে মনে হচ্ছে এর কোনো ব্যবহার হয়নি। বিথি বলে, এখন তো বাড়ির গাড়িতে আসা যাওয়া করি, আর আমার বেতন দিয়েই মা আর আমার হাত খরচ হয়ে যাবে। কিন্তু বিথি, স্বামী হিসেবে খরচ দেওয়াটা আমার কর্তব্য। তুই খরচ না করলেও তোর অ্যাকাউন্টে রেখে দে। বিথি চলে গেলেও ওর কথা ভাবতে লাগলো আতিফ। বিথি কতটা শান্ত, ধীরস্থির, গোছালো ও বিচক্ষণ একজন নারী, যার এবারের প্রতিটা ইট বালি কণার প্রতিও নজর। ও আসার পর থেকে বাড়ির সৌন্দর্য যেন আরো বেড়ে গেছে। আজকের সাথে বিথিকে একদম বউ লাগছিল। আতিক সুযোগ পেলেই বারবার তাকাচ্ছিল ওর দিকে, কিন্তু বিথির সাথে সরাসরি চোখাচোখি হতেই অন্যদিকে নজর সরিয়ে নিচ্ছিল বিথি। ওর এই লাজুক ভাবটার জন্যই আতিফ আরো কাবু হয়ে পড়েছে দিন দিন। দেখতে দেখতে প্রায় 1 মাসে বেশি হয়ে গেল। এক শুক্রবার মটিদের বাসায় বেড়াতে গেল ওরা। রাতে থাকতে বলে ওরা বাচ্চাদের নিয়ে চলে আসলো। বিথির শরীর খারাপ হলে নামাজ পড়া বাদ দিত। তখন একদিন রহিমাকে বলেন, ইসাবেলা, আমি কি আর নাতি নাতির মুখ দেখবো না? ভাইজান আর ভাবি তো একলগে থাহেই না, পোলাপান হইব কেমনে? রহিমা বলেন। শুনে ইসাবেলা মনক্ষুণ্ণ হলেন। বিথির মাকে ফোন করে বিষয়টা শেয়ার করলেন। পরদিন জ্যোৎস্না বেগম যে মেয়ে জামাইকে ফোন করে দাওয়াত দিলেন যাওয়ার জন্য, কিন্তু বিথি যেতে চাইল না। আতিফ শুনে অবাক হয়ে গেল যে বিয়ের পর একবারও নিজের মায়ের কাছে যায়নি বিথি। সকাল 10টা 10 মিনিট হলো গাড়িতে বসে আছে আতিফ, নয়ন আর শিমু। বিথি ইমনকে নিয়ে এখনো আসছে না, তাই গাড়ির হর্ন দিতে লাগলো। বিথি রহিমাকে সাথে নিয়ে নেমে এলো। ছুটির দিন হওয়ায় ওরা রওনা হয়েছে যাত্রাবাড়ি বিথির মায়ের বাসার উদ্দেশ্যে। আতিফ গাড়ি ড্রাইভ করছে, ওর পাশে সামনের সিট দখল করে বসেছে নয়ন ও শিমু। বিথি ও রহিমা পিছনের সিটে ইমনকে নিয়ে বসলো। দারোয়ান মিষ্টি ও খাবারের প্যাকেটগুলো আর বেবি ট্রাভেল ব্যাগ গাড়ির পিছনের অংশে তুলে দেওয়ার পর গাড়ি ছাড়লো। বেগুনি কালার টি শার্ট পরেছে আতিফ, রোদ্দুজ্জ্বল আবহাওয়া, সাথে চোখে মানানসই সানগ্লাস, মনে হচ্ছে বম্বের নায়ক অক্ষয় কুমার। সিঁড়ি ভেঙে নেমে এসে গাড়িতে ওঠা পর্যন্ত বিথির দিকে তাকিয়েছিল আতিফ। সাধারণ সাজেও কত মোহনীয় লাগছে বিথিকে। ভাষা ভাষা চোখগুলোতে যেন গভীর মায়া জড়িয়ে আছে। পরনে খুব সাধারণ সুতির শাড়ি, সাজ বলতে শুধু কাজল আর ঠোঁট লিপবাম, এতটুকুই লাগিয়েছে বিথি। খুব বেশি সাজগোজ ওর কখনোই পছন্দ না। চুলগুলো খোপা করে একটা কাটা লাগিয়ে দিয়েছে, এর বেশি কিছু করার সময়ও পায়নি। আতিফের মনে পড়ল নীলাকে কখনো সুতির শাড়ি পরতে দেখেনি, ওয়েস্টার্ন ড্রেস পরতো, আর পার্টিতে গেলে খুব গর্জিয়াস শাড়ি। এটুকু সময়ের মধ্যে গাড়ির লুকিং গ্লাসে বিথিকেই দেখছিল আতিফ। গাড়ির আয়নায় দুজনের চোখাচোখি হতেই বিথি লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। ছোট বাবুটার এখন ঘুমানোর সময়, রহিমার কোলে ঘুমিয়ে পড়েছে। নয়ন আর শিমু ভীষণ খুশি, নানান প্রশ্ন করে চলেছে আর আতিফও উত্তর দেওয়ার চেষ্টা করছে। বিথি আসতে চায়নি। রাতেই ওর মাকে ফোন করে বলেছিল, মা তুমি একা মানুষ, পারবে এত কিছু করতে? তাছাড়া ওনাদের হাই কমোড ব্যবহারের অভ্যেস, এত বড় লোকদের কি গরিবের বাড়িতে ভালো লাগবে মা? জ্যোৎস্না বেগম বললেন, তোরা না হয় সকালে এসে সারাদিন বেরিয়ে সন্ধ্যায় চলে গেলি, আমরাও তো মেয়ে জামাইকে দাওয়াত করে খাওয়াতে মন চায়। আতিফ শুনে জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার বিথি, আমাকে নিয়ে যেতে আস না, রহস্য কি? আপনার অসুবিধা হবে ভেবেই না করেছি। আমার কোনো অসুবিধে হবে না। বিথি আর কিছু বলতে পারেনি। ইসাবেলাকে যাওয়ার জন্য বলেছিল সবাই, কিন্তু এক নাগারে এতক্ষণ গাড়িতে বসে থাকলে ওনার বাতের ব্যথা শুরু হয়। রহিমা গেলে বিথির মাকে সাহায্য করতে পারবে, তাই রহিমাকে সাথে দিয়ে দিলেন। দুপুরের খাবারের পরে বিথির মা বললেন, যা তোরা দোতলা হতে ঘুরে আয়। দোতলায় বাড়িওয়ালা আঙ্কেল আন্টির সাথে দেখা করতে এলো বিথির সাথে বাচ্চাদের নিয়ে। আতিফ একা ড্রয়িং রুমে সোফায় বসেছিল। জ্যোৎস্না বেগম এসে কাছে বসতে বসতে বললেন, এনারা না থাকলে আমি এ বাসায় একা থাকতে পারতাম না। ফিরোজ ভাই বিথির আব্বার বন্ধু, তাই উনি
মারা যাওয়ার পর এই পর্যন্ত একবারও ভাড়া বাড়াননি। বিথির চাকরি হওয়ার পর আমি 2000 করে বাড়িয়ে দিয়েছি। বাবা কিছু কথা বলতে চাইছিলাম। বলুন না মামি, কি বলবেন? এখন তো আমি তোমার শাশুড়ি মা, মা ডাকতে না পারো, মামিমা তো বলতেই পারো। হেসে বললেন বিথির মা। আতিফ নিঃসংকোচে বলল, জি মা, বলুন। আমি আপার কাছে জেনেছি বিথি তোমাকে এখনো স্বামীর অধিকার দেয়নি। আল্লাহর বিধান অনুযায়ী এটা যে কত বড় গুনাহের কাজ, এর জন্য তুমি ওর উপর রাগ বা অভিমান করো না। আতিফ ভাবলো মা জানলো কিভাবে? বিথির তো এ ব্যাপারে কিছু বলার কথা না। আমার এই নিয়ে কোনো অভিযোগ নেই। আমার বাচ্চারা মা পেয়েছে, এটাই আমার সুখ। ছেলেবেলা থেকে মেয়েটা খুব চাপা স্বভাবের। নিজের সুবিধা অসুবিধা আমার সাথে যতটা না বলতো, তার চেয়ে বেশি বলতো ওর বাবার সাথে। মেয়ে অন্তঃপ্রাণ ছিল তোমার মামা। মেয়েটা এসএসসি পাসের খবরটা শুনে যেতে পারেননি। মেয়েটা বোর্ডে নবম হয়েছিল। বাবা মা যাওয়ার পর থেকেই নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বসির সাথে পরিচয়। বিয়ের 1 বছর পরেই ভালোবাসার মানুষটাকে নিয়ে নেয় বিধাতা। জানি না তার কি ইচ্ছা। আমার মেয়েটা শামুকের রূপ ধারণ করলো বসির মারা যাওয়ার পর। সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিল। বিধবা হয়েও যেন কোনো বড় অন্যায় করে ফেলেছে। বসির শেষকৃত্যের সময় সান্ত্বনার বদলে মেয়েটাকে নানান অপবাদ দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। তাই আমি আর কখনো যেতে দিইনি ওদের গ্রামের বাড়িতে। বাইরে থেকে নিজেকে খুব শক্ত প্রমাণ করার চেষ্টা করলেও ভিতরটা একদম নরম। কোথায় তার অসুবিধা হচ্ছে আমি মা হলেও ও আমার সাথে বলে না। নতুন কিছু সে জড়াতে ভয় পায়। বাবা, জীবন তো একটাই। তুমিও হয়তো বৌমাকে খুব ভালোবেসেছো, সেটাই স্বাভাবিক। তেমনি এখন দুজন দুজনকে ভালোবাসবে, ঘনিষ্ঠ হবে, সেটাও খুব স্বাভাবিক। আমরা মুরব্বীরা আর কদিন? বিধি তোমার দিকে কখনো এগিয়ে আসবে না। আর মেয়েরা ভালোবাসলেও তা মুখ ফুটে কখনো বলতে পারে না। তাই তোমাকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। তোমার মা ও তোমাদের বিষয়টা নিয়ে চিন্তিত। তোমরা নাকি এখনো আপনি আর তুই সম্বোধন করো। আতিফ মাথা নিচু করে মন দিয়ে কথাগুলো শুনছিল। শেষের কথাটা শুনে মুচকি হাসলো, বলল, আমি চেষ্টা করব মা। বিথিরা উপর থেকে আসার পর আসরের নামাজ আদায় করে নিল। ওর মা বললেন, কাছেই তো ঝিল পার, যা জামাইকে নিয়ে ঘুরে আয়। ও বলল, না মা, বাসায় ফিরতে হবে। শুক্রবার বিকেলে ঢাকা শহরে অনেক জ্যাম হয়, তাই সন্ধ্যার আগেই রওনা হব। নয়ন আর শিমু লাফালাফি করতে লাগলো বাইরে ঘুরতে যাবে শুনে। নয়ন বলল, মা আমি তো কখনো ঝিল দেখিনি, চলো না। শিমু বলল, আমাদের তো কখনো একসাথে বাইরে ঘুরতে যাওয়া হয় না, চলো না মা। রহিমা ওদের সাথে সুর মিলিয়ে বলল, হ ভাবি, আবার কবে আইবার পারি ঠিক নাই, চলে না আজকা ঘুরা যাই। বিধি বাচ্চাদের উৎসাহ দেখে আর না করতে পারলো না। আতিফের দিকে তাকাতে বলল, নিজেদের গাড়িতেই তো যাব, তাই একটু রাত হলেও সমস্যা নেই। যাত্রাবাড়ি হতে ওরা ডোমরা রোডের দিকে গেল 20 মিনিটের মতো। গাড়ি থেকে নেমেই দৌড়ে পানির কাছে গিয়ে দাঁড়ালো নয়ন আর শিমু। রহিমা ওদের পিছনে দৌড়ে গেল, বাচ্চাগুলো যাতে পানি নিতে না পড়ে যায়। শাড়ি পরে ইমনকে কোলে নিয়ে নামতে সমস্যা হচ্ছিল বিথির। আতিফ গাড়ির দরজা খুলে ছোট বাবুটাকে কোলে তুলে নিল যাতে বিথির নামতে সুবিধা হয়। ঘাসের উপরে এক জায়গায় বসে ওরা বিথির মায়ের বানানো পিঠা খেয়ে নিল। আসার সময় মা সাথে দিয়ে দিলেন। খুব একটা ভিড় ছিল না মানুষের। মুড়ি মাখানো বিক্রি হতে দেখে শিমু খেতে চাইল। বিথি বাহিরের খাবার দিতে চায়নি। আতিফ বলল, একদিন খেলে কিছু হবে না, সব কিছুতেই অভ্যেস থাকা ভালো। তারপর ওদের বাদামও কিনে দিল আতিফ। শীতের বিকেল 1 ঘন্টা পরেই সন্ধে নেমে এলো, তাই ওরা বাসায় ফিরে এলো। বিথির মা বললেন, তোর আঙ্কেল এসে দাওয়াত করে গেছেন, জামাই নিয়ে রাতে খেতে বলেছেন। বিথি বলল, আমরা তো মাগরিব পরেই রওনা হব, তুমি না করে দাও ফোন করে। জ্যোৎস্না বেগম একটু রাগ করেই বললেন, তোকে দাওয়াত দিয়েছেন, তুই গিয়ে না করে আয়। এতক্ষণে ওনারা মনে হয় রান্না শুরু করে দিয়েছেন।
বলেই বেডরুমে এসে নামাজ পড়তে লাগলেন। বিথিও নামাজ পড়েই একা দৌড়ে উপরে গেল বিদায় নেওয়ার জন্য। কিন্তু আন্টি আর ছাড়লেন না। তাদের মেয়ে নাই বলে বিথিকে ছোট থেকেই মেয়ের মতো আদর করেছেন। দুটো ছেলেই বিথির ছোট। বিথির বিয়ের সময় আদিত্য আর আদিল দুই ভাই সব মেহমান সামলেছে, ঘর বাড়ি সাজিয়েছে। পাড়ার লোকজন তো বলেই ফেলছে যেন তোদের বড় বোনের বিয়ে দিচ্ছিস। এখনও বিথি একা আসছে দেখে আদিল নিচতলায় গিয়ে একরকম টানতেই নিয়ে এলো আতিফকে। আন্টি বললেন, শোয়ার জায়গা নিয়ে ভেবো না, তুমি বড় বাচ্চাদেরকে নিয়ে উপরে আমাদের সাথে থেকো। আতিফের সম্মতি ছাড়া কিছু বলতে পারছি না। আতিফ বুঝতে পেরে বলল, আমার আপত্তি নেই আন্টি, এখন মহারানীর যা মর্জি হয়। ওরা যে বেশি ফ্রি না স্বামী স্ত্রী হিসেবে তা যদি এনারা বুঝে যায়, তাই বিথি মুখে বলল, প্রথমবার বাড়িতে এসে বরকে নিয়ে নিজের রুমেই থাকবো আন্টি। মা আর রহিমাকে এখানে পাঠিয়ে দেব। তারপর মনে মনে ভাবলো, খুব তো বলেছেন, আপনার অসুবিধা হবে না, আজকে বুঝবেন শ্বশুরবাড়ি বেড়ানোর মজা। তাই রাতে খাবার এর পর বিথি বাচ্চাদের নিয়ে নিচে ঘুমাতে গেল। ড্রয়িং রুমের সিঙ্গেল বেডে আতিফকে শোবার ব্যবস্থা করে দিল, আর বিথি বাচ্চাদের নিয়ে বেডরুমে ঘুমিয়ে গেল। আঙ্কেলের একটা লুঙ্গি দিয়েছিলেন আতিফকে রাতে পরার জন্য। স্থান পরিবর্তনে ভালো করে ঘুমাতে পারছিল না আতিফ। মাঝরাতে উঠে ওয়াশরুমে যাবে, কিন্তু লাইটের সুইচ খুঁজে পাচ্ছে না। কি একটা অবস্থা, বাচ্চাদের ডিস্টার্ব হবে, তাই বিথিকেও ডাকতে পারছিল না। ওয়াশরুমের সামনে দাঁড়ানো অবস্থায় লাইট জ্বলে উঠায় চমকে পিছনে তাকাতেই বিথির সাথে মুখোমুখি হয়। এই প্রথম আতিফের পরনে লুঙ্গি আর শর্ট গেঞ্জি দেখে বিথির হাসি পেল, আবার তাকাতে লজ্জাও লাগছিল। তাই কোনো রকমে লাইট জ্বালিয়ে দিয়ে বিথি ওর রুমে চলে গেল। শুধু বলল, লাইট আর অফ করার দরকার নেই। তাছাড়া অন্ধকারে ওড়না খুঁজে না পেয়ে ওর যে পুরনো মিক্সি গায়ে ঘুমিয়েছিল সেটাই পড়ে আছে। আতিফও বাইরে থেকে আসা স্ট্রিট লাইটের আফসা আলোতে এই প্রথম বিথিকে এভাবে দেখলো। কেমন একটা ফিলিংস হচ্ছে, তখন আতিফ নিজেও বুঝতে পারছে না। বিথি শুয়ে শুয়ে ভাবতে লাগলো, স্বামী স্ত্রী হয়েও স্বামী স্ত্রী হয়ে না থাকাটাই বড়ই বিব্রতিকর। সেদিন অনুষ্ঠানের দিন আড়ালে পেয়ে জবাকে ধরলো বিথি। এই তুই কি রে বলতো, প্রথম দিনের পরিচয়ে কোনো ছেলের হাত ধরে কেউ? আসাদ ভাই তোকে কেমন হ্যাংলা মনে করবে? জবা আর মুখ ফুটে বলতে পারলো না যে তোদের মেলানোর জন্যই ওই বেটার সাথে হাত মিলিয়েছি। তারপর থেকে আসাদের সম্পর্কে অফিসে ও কিছু বলতে গেলে জবা বিথিকে এড়িয়ে যেত। এদিকে আসাদ ভাবলো ভাবির বন্ধুটি তো কথা দিল ভাবির ডায়েরি চুরি করে আনবে, কিন্তু এক সপ্তাহ হয়ে গেলে আর যে কোনো খোঁজও নেই, যোগাযোগও নাই, ফোন নম্বরও তো নাই। আতিফের কাছে তো থাকার কথা নয়, বিথি ভাবির কাছে চাইলে আবার কি মনে করে। তাই বিথির প্রোফাইলে ঢুকে ওর মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে জবাকে খুঁজে বের করে রিকোয়েস্ট দিল। ভাগ্যিস ভাবিকে প্রথম দিনের আলাপেই রিকু পাঠিয়ে অ্যাবি ফ্রেন্ড হয়েছিল, কিন্তু একদিন হয়ে গেল, মেয়েটা তো ভারী মুডি, ফ্রেন্ডটুকু অ্যাকসেপ্ট করছে না। আসাদ জবার মেসেঞ্জারে লিখলো, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। জবা মেসেজ দাদার প্রোফাইলে ঢুকে আসাদকে চিনতে পারলো। রিপ্লাইয়ে লিখলো, দেখুন, আমি জানি আমি সুন্দরী নই, সেটা নিয়ে আপনাকে কটাক্ষ করার কারণ দেখছি না। নিজেকে নিশ্চয় অভদ্র টিনেজার প্রমাণ করতে চান না আপনি? আসাদ মনে মনে বলল, যা ভাবছিলাম তাই। মেয়েটা কালো হলে কি হবে, ভীষণ মুডি। লিখলো, টিন এজ তো আমার নেই, আপনার হলেও হতে পারে, তাই হয়তো ভেবেছেন আমি আপনাকে ডিস্টার্ব করার জন্য নক করেছি। তাহলে কি চান? আপনি যে ডায়েরি চুরি করবেন আর ভাবির মনের কথা আমায় জানাবেন, কথা দিয়েছেন, তা কি ভুলে গেলেন? জবা শুধু লিখলো, না, মনে আছে। মনে মনে বলল, কোন কুক্ষণে যে হাত মিলাতে গেছিলাম ফাজিল বেড়ার লগে। তারপর অফলাইন হয়ে গেল। পরদিন বাসায় ফিরে নিজের রুমে এসে হাত ব্যাগটা রেখেই বিছানায় গা এড়িয়ে দিল বিথি। একে তো রাতে ঘুম হয়নি, তার উপর যাত্রাবাড়ি থেকে গুলশান আসতে 2 ঘন্টার জার্নি। বাচ্চা দুটো গিয়ে ইসাবেলাকে তাদের একদিন ট্যুরের অভিজ্ঞতা শোনাতে লাগলো। বিথি এপাশ ওপাশ করতেই মনে হলো, কি ব্যাপার, বিছানাটা এত বড় লাগছে কেন? রূপোর খাট থেকে নেমে চাদর সরিয়ে ভালো করে দেখলো ওদের খাটের সাথে আরও একটা সিঙ্গেল খাট জোড়া দেওয়া আছে। দুটো খাটই অটোবি কোম্পানির হওয়ায় চট করে বোঝা যাচ্ছে না, কিন্তু কে করলো এসব? তারপর চারপাশে তাকিয়ে বুঝলো দেয়ালে যে আতিফ ও নীলার বিয়ের বড় একটা ছবি ছিল সেটাও গায়েব। দৌড়ে শাশুড়ির রুমে চলে গেল বিথি। জিজ্ঞেস করতে ইসাবেলা রহিমাকে বললেন বাচ্চাদের নিয়ে ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে দিতে। তারপর বিথির দিকে তাকিয়ে বললেন, আমার ছেলেটা দিনের পর দিন স্টাডি রুমে, গেস্ট রুমে, তারপর সোফায় ঘুমিয়েছে। মা হয়ে কি সেটা ভালো লাগে বল? তাই দারোয়ান ও মালি ছেলেটাকে নিয়ে এসব করেছি। তো
তো স্বামীর কষ্ট নিয়ে মাথা ব্যথা নেই। আর ছবিটার কথা জানতে চাইলে বললেন, সেটা এখন স্টোর রুমে। আমি চাই না তোমাদের মাঝে তৃতীয় কেউ থাকুক বা আসুক। কিন্তু উনি জানলে কিছু মনে করবে না? আমায় তো ভুল বুঝবেন। সেটা নিয়ে তোর ভাবতে হবে না বিথি, তুই মন দিয়ে সংসার কর, আমি তো আছি। বিথি আর আতিফ এখন অনেকটা সহজভাবে দরকারি কথাগুলো বলে। আগের মতো জড়তা কাজ করে না বিথির। কেমন একটা গিন্নি গিন্নি ভাব। প্রতিদিনের মেনুতে আতিফের পছন্দের আইটেমগুলো রান্না করার চেষ্টা করে। রাতে খাওয়া দাওয়ার পর আতিফ রুমে আসে তার মেইল চেক করতে। বিথির আরেকটা নামি ইউনিভার্সিটিতে লেকচারার পদে পরীক্ষার অ্যাডমিট কার্ড এসেছে ওর জিমেইলে। সেদিন আতিফের ল্যাপটপ থেকে অ্যাপ্লাই করায় এখানে নোটিফিকেশন আসছে। সাথে সাথে সেটা প্রিন্ট করলো আতিফ। আর দুদিন পরে পরীক্ষা ও ভাইভা একই দিনে। বিথিকে বলতে হবে যেন কাল পরশু দুদিনের ছুটি নিয়ে নেয়। প্রায় 11:30টায় আতিফ বেডরুমে বিথির কাছে এলে দেখে রুমের লাইট অফ। বুঝলো বাচ্চারা সব ঘুমিয়ে আছে, ওয়াশরুমের আলো জ্বলছে। বিথি কথায় নজর দিতেই লো ভলিউমে, তোমায় কে জাগালো কে রাঙালো বলতে পারো? তোমার চোখে মেঘের কাজল কে পরালো? এ কি আকাশ নাকি আমার নুপুর আমার নুপুর? এই গানটা শুনতে পেল, মোবাইলে বাজছে। আর দেখলো বারান্দায় দাঁড়িয়ে বিথি লম্বা চুলগুলো টাওয়াল দিয়ে ঝাড়ছে। হয়তো গোসল করে বেরিয়েছে মাত্র। রুমে আসতেই বিথি আতিফকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেল। রাতে ঘুমোবে তাই হাঁটু পর্যন্ত একটা শর্ট টপস আর প্লাজো পরেছে। খুব দ্রুত খাটের সাথে রাখা ওড়নাটা গায়ে জড়িয়ে বলল, কিছু কি লাগবে? চা বা কফি? আতিফের নাকে খুব মিষ্টি একটা সুবাস পাচ্ছিল। বুঝলো বিথির গা থেকেই আসছে। মেয়েরা যদি চোখে কাজল পরা অবস্থায় গোসল করলে গোসলের পরে শেষ চোখের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আতিফ এই চোখের প্রেমে পড়েছে। চোখের গভীরে হারিয়ে যেতে ইচ্ছে করছে। বিথির মুখে তখনও হালকা পানির ফোঁটা লেগে আছে। আতিফ যেন নিজেই হারিয়ে ফেলছে নিজেকে। বুঝলো মনটা বড্ড বেহায়া হয়ে উঠছে দিন দিন। কারণে অকারণে বিথির কাছাকাছি আসতে মন চায়। এই মুহূর্তে ওর গালটা একটু ছুঁয়ে দিতে ভীষণ ইচ্ছে করছে। খুব কি ক্ষতি হবে যদি একটুখানি ছুঁয়ে দেয়? বিথি কি মাইন্ড করবে ওর এই বেহায়াপনায়? বিথির কথায় মুগ্ধতার রেশ কাটিয়ে বলল, আমি কি শুধু চাইতেই আসি বিথি? বিথি লজ্জা পেয়ে নিজের ঠোঁটের কোণা কামড়ে ধরে বলল, না মানে ওভাবে বলতে চাইনি। তারপর সরাসরি তাকালে আতিফ ওর হাতে অ্যাডমিট কার্ডটা দিয়ে বলল, কাল পরশু দুদিন ছুটি নিয়ে নে। পরশু পরীক্ষা, আর কিছু পড়াশোনা করতে হবে তো। শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকলে ক্যারিয়ার কিছু হবে না। আরও বেশি বেসামাল হওয়ার আগেই রুম ত্যাগ করলো দ্রুত আতিফ। আতিফ চলে যেতেই বিথি ওর বসকে মেসেজ টেক্সট করে দিল কাল পরশু ছুটি চেয়ে। তারপর স্টাডি রুমে এলো আতিফকে জিজ্ঞেস করবে চা না কফি খাবে, কিন্তু দেখলো আতিফ নিজেই কফি বানিয়ে নিয়ে এসে। হুটহাট যখন তখন আতিফ বেডরুমে আসে না, তাই বিথি বুঝতে পারেনি আজ এভাবে আসবে। তখন অপ্রস্তুত হয়ে কথাটা বলে ফেলেছে, তা নিয়ে মাইন্ড করলো নাকি? আতিফ দেখলো বিথি মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর মনের ভাব বুঝতে পেরে আতিফ বলল, তোকে আর কি কষ্ট দিতে চাইনি, যা ঘুমিয়ে পড়। আগে একটু পড়াশোনা করি তারপর। আপনি এখানে ঘুমালে মা রাগ করবেন আর খুব কষ্ট পাবেন। এখন তো খাট বড় হয়েছে, তাই রুমে এসে ঘুমাবেন। বলে আর দাঁড়ালো না। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। আতিফ ঠিক করেছে আর কয়েকদিন পরেই জাহাজে উঠবে। এখানে থেকে দিনকে দিন কাবু হয়ে পড়ছে বিথির প্রতি। নিজের দুর্বলতা ভালোভাবে টের পাচ্ছে আতিফ। না পারছে বিথির কাছাকাছি আসতে, আবার না পারছে দূরে দূরে থাকতে। এমনটা হতে পারে না, এমনটা হতে পারে তা কখনো ভাবেনি আতিফ বিয়ের আগে। কিন্তু ঘনিষ্ঠ হওয়ার সুযোগ যে নিজেই বন্ধ করে রেখেছে বিয়ের আগে শর্ত দিয়ে। বিথির চাকরিটা হয়ে যায়, 4টা ফার্স্ট ক্লাস। তারপর বিথি কনফিডেন্ট এর সাথে ডেমো ক্লাস নিয়েছে। তদুপরি বাবার সেই বন্ধুকে বলে রেখেছিল আতিফ রেফারেন্স হিসেবে। হঠাৎ করে একদিন রাতে শিমুর খুব জ্বর আসে, প্রায় সেন্সলেস অবস্থা। বিথি আশার নামাজ পড়ে ঘুমানোর জন্য বিছানায় যেতেই দেখে এই অবস্থা। আতিফকে বলতেই তাড়াতাড়ি ওকে কোলে নিয়ে গিয়ে গাড়িতে উঠে কাছাকাছি ইনভাইটেড হসপিটালে নিয়ে আসে। ডক্টর বিভিন্ন পরীক্ষা দিলেন। সারা রাত ওরা দুজনে হসপিটালের কেবিনে কাটিয়ে দিল শিমুকে নিয়ে। পরদিন জানা গেল ডেঙ্গু জ্বর। জবা আসলো বিকেলে অফিস থেকে। বিথি আর নিজেকে শক্ত রাখতে পারলো না, ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। জবা একটু শান্ত করার চেষ্টা করলো। বিথি বলল, দেখ না আমার কাল জয়েনিং নতুন চাকরিতে, এদিকে মেয়েটার এমন অবস্থা, আর উনি নাকি কাল জাহাজে উঠবেন। আমাকে আগে থেকে কিছু বলেননি। বিথি শিমুর মাথার কাছে বিছানায় বসেছিল। জবা ওর সামনে দাঁড়িয়ে বিথির থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে বলল, তা আমির অসুখ বলে এত কাঁদছিস নাকি স্বামী দূরে চলে যাবে তাই?
সত্যি করে বলতো, আতিফ ভাইকে ভালোবাসতে শুরু করেছিস তাই না? বিথি তখন বলল যে ওদের সম্পর্কটা অন্যান্য কাপলদের মতো নয়, আর বিয়ের আগে কি কথা হয়েছিল তাও বলল। জবা শুনে বলল, শর্ত তো এমন নয় যে ভাঙা যাবে না। তাছাড়া সে তোর স্বামী, তার উপর তোর অধিকার আছে। বিথি আবার বলল, তবে হ্যাঁ, যদি বলিস ভরসা করি, সেটা অবশ্যই সত্যি। 3টে বাচ্চাকে নিয়ে একা এত কিছু কি করে সামলাবো বল? আজ যদি শিমু ওনার নিজের মেয়ে হতো, তাহলে পারতো এই অবস্থায় চলে যেতে। তা তুই আতিফ ভাইকে একবার বল যাও ক্যান্সেল করতে, তারপর দেখ কি করে। আমি বললেই করবেন? আমি কি ওনার ভালোবাসার স্ত্রী? শুধু দায়িত্ব পালন করেছেন আমার প্রতি। একবার বলি দেখ না। আসাদ আসার পর ওকে নিয়ে মাগরিবের নামাজ পড়ে কেবিনে আসে আতিফ। জবাকে এখানে দেখে মনে মনে খুশি হয়। ইশারায় কেবিনের বাহিরে আসতে বলে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আসাদ বলে, আপনি কিন্তু ফাঁকি দিচ্ছেন, কথা রাখেননি। শোনেন, আগুন আর মোম কাছাকাছি থাকলে খুলবেই, তাই ডায়েরি চুরি করার দরকার মনে করিনি। তাছাড়া এখন বিধির সাথে কথা বলে বুঝলাম ও বেশ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু মুখে স্বীকার করছে না। আমার বন্ধুটিরও একই অবস্থা, কিন্তু নিজের ইগো বাদ দিয়ে এগিয়ে যাবে না। কি করা যায় এদের জন্য বলুন তো? কিছু করতে হবে না, সময় সব ঠিক করে দিবে। তবে আপাতত আতিফ ভাইয়ের যাওয়াটা ঠিক হবে না। ওদিকে কেবিনের মধ্যে শিমুর হাতে স্লাইন চলছে। আতিফ বিথির কাছে এসে বলল, কাল রাত থেকে তো কেঁদে চলেছিস, চেহারা দেখলে মানুষ বলবে আমি ঠিক মতো দায়িত্ব পালন করছি না। বিথি অন্যদিকে দৃষ্টি রেখেই বলল, অনেক করেছেন, তবে আপনি আমায় না নিয়ে গেলে আমি ভার্সিটি জয়েন করব না। আতিফ বুঝতে পারছে বিথি পরোক্ষভাবে থাকার কথা বলছে। মনের মধ্যে খুশিতে গানের সুর বাজতে শুরু করলো। কে দিল জাদুর দুপুর, এমন মধুর এমন মধুর। তবুও দুষ্টু মিচ্ছলে বলল, না হলে তো আমার বউটা কেঁদে কেঁদে বুক ভাসাবে, আর বন্যা হলে ডুবে মরবো আমি। বিথি অনুযোগের সুরে বলল, মেয়েটার পাশে কে থাকবে বলেন? জয়েন করার আগেই কি আমাকে তারা ছুটি দেবে? মা তো বাকি দুজনকে সামলাচ্ছে বাসায়। আপনি আমাকে না জানিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেমনে নিতে পারলেন? বললে কি হতো শুনি? কেউ কি আমাকে যেতে নিষেধ করতো? বিথি বুঝতে পারলো ওকেই কথাটা মিন করেছে, তাই চুপ করে রইল। কিছুক্ষণ দুজনেই নীরব। আতিফ একটু পরে বলল, চিন্তা করিস না, আমি ইমেল করে আবারও ছুটি নিয়েছি, আপাতত যাচ্ছি না। আতিফ পরে জবাকে বলল, আজ তুমি আমাদের বাসায় থাকো, আসাদ তোমায় দিয়ে আসবে। তাহলে কালকে শিমুর কাছে থাকলে বিথি জয়েন করতে পারবে, না হলে হয়তো মেয়েকে একা রেখে যেতে চাইবে না তোমার বান্ধবী। আধ ঘন্টা আগে ইসাবালা তার ছেলেকে ফোন দিয়েছিলেন। বললেন, আব্বাজান, আপনার এখন শিপে যাওয়া চলবে না, বৌমার পাশে থাকতে হবে, না হলে মেয়েটা চাকরি বাসা হসপিটাল একসাথে দৌড়াবে কেমনে? তারপরেই আতিফ ছুটি চেয়ে মেল করে দেয়। জ্যোৎস্না বেগম বাসায় ঢুকে ড্রয়িং রুমে দাঁড়াতেই বিথি পায়ে হাত দিয়ে সালাম করল। অসুস্থ শিমুকে দেখতে এসেছেন তিনি। অবাক হয়ে বিথি ও শাশুড়ির মুখের দিকে চেয়ে রইলেন। ইসাবালা বললেন, আপনার মেয়ে এখন ভার্সিটি টিচার, বাসায় গিয়েই সালাম করে আসতো, কিন্তু শিমু এমন অসুস্থ হয়ে গেল তাই আর যেতে পারেনি। ওর মা বললেন, তোর শাশুড়ি ও স্বামীকে আগে সালাম কর মা। রাতে বিথি ডায়েরি লিখতে বসলো। দুটো সময় ও ডায়েরি লিখে, যখন খুব মন খারাপ থাকে আর যখন খুব ভালো কিছু ঘটে জীবনে। আজ আমার বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে প্রথম দিন। বাবার স্বপ্ন একটু হলেও পূরণ করতে পেরেছি। স্বামীর প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়াই কিছুতেই এটা সম্ভব হতো না। বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হই, গ্রামে গিয়ে বিনা চিকিৎসায় গরিবদের চিকিৎসা দিই, কিন্তু বাবা অসময়ে চলে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। আজ আমার সফলতা দেখলে জগতের সবচেয়ে বেশি খুশি হতেন আমার বাবা। আতিফের প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে গেল। এশার নামাজের সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিল। স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করবে কি করবে না ভাবতে ভাবতে বিথি রাতে ঘুমোতে যাওয়ার আগে স্টাডি রুমে এসেই হুট করে আতিফকে সালাম করেই ফেলল। আতিফ অবাক হয়ে কি ব্যাপার জানতে চাইল। আম্মা বলল আপনি আমার অভিভাবক, তাই আম্মাকেও দেখলাম ঈদের দিন আব্বা নামাজ পড়ে আসলে পায়ে হাত দিয়ে সালাম করতে। আতিফ বলল, এটা আমার পছন্দ নয়, মুখে সালাম দিলেই হবে। সালাম করার সময় মাথা নত না করলেই হয়, কারণ আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা ঠিক না। বিথি বলল, আচ্ছা ঠিক আছে। পুরো 1 সপ্তাহ হসপিটালে কাটিয়ে ওরা শিমুকে নিয়ে বাসায় ফিরল। বিথির খুব খারাপ লাগছে, মা হয়ে কেন খেয়াল করলো না। মেয়েটাকে কখন কিভাবে এডিস মশা কামড় দিল।
ভাবলো নিচের বাগানে বা ছাদের গাছগুলোর গোড়ায় বৃষ্টির পানি জমে থাকে কিনা খেয়াল করতে হবে। এখন থেকে ও নিজেই দেখবে। একদিন রাতে বিথি আতিফকে জিজ্ঞেস করলো, আসাদ ভাইকে জিজ্ঞেস করা ঠিক হবে কিনা জবাকে কেমন লাগে। আতিফ বলল, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আসাদের একটা মেয়ের সাথে প্রেম হয়েছিল। তারপর? 1 বছর পরে ওই মেয়েটি পরপর 2 দিন ভার্সিটি আসেনি বলে ওর বাসায় যায় দেখতে। সেটা 98-এর কথা। এখনকার মতো মানুষদের হাতে হাতে ফোন ছিল না। মেয়েটির ব্যাপারে আসাদ সিরিয়াস ছিল, কিন্তু সে ছিল উড়নচণ্ডী টাইপের। আসাদ অন্য একজনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায় তাকে। তারপর থেকে আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারে না। ওই দিন ওর বাসায় না গেলে হয়তো ওর সম্পর্কে জানতে পারতো না। এই জন্য আমার মতে ওদের দুজনকে স্বাভাবিকভাবে মেলামেশার সুযোগ দিতে হবে প্রথমে। তারপর যদি দুজন দুজনকে পছন্দ করে তখন কথা আগানো যাবে। এখনই যদি জবা বা আসাদকে জিজ্ঞেস করা হয় তাহলে সরাসরি না বলে দিতে পারে। আর আমার বন্ধুর বয়স কিন্তু 36-এ কম হবে না। জবাও নেহাত খুকি নয়, 29 বছর পূর্ণ হয়ে গেছে ওর। আমিও চাই আমার বন্ধুটি বিয়ে করে সংসারী হোক, মনের কথা শেয়ার করার মতো একটা মানুষ তার পাশে থাকুক। ওরা ঠিক করলো বাচ্চাদের নিয়ে একদিন ফ্যান্টাসি কিংডম যাবে। আসাদ ও জবাকে আসতে বলল। জবা প্রথমে শুনে বলল, বাচ্চারা যায় এখানে? তুই আর আতিফ ভাই যাবি? বাচ্চাদের খুশি ও আনন্দ দেখে হাততালি দিবি, আমি গিয়ে কি করব? পরে আসাদকে দেখে একদম চুপচাপ হয়ে রইল। এই লোককে বিশ্বাস নাই। হঠাৎ বিথির সামনে কি বলে ফেলবে। রাইডে ওঠার সময় বিথি ও আতিফ ইচ্ছে করেই শিমু ও নয়নকে কোলে নিয়ে বসলো। আসাদ ও জবাকে একসাথে বসতে দিল। জবা একদম চুপচাপ, কোনো কথা বলছে না। তাই আসাদ ইচ্ছে করে একটু পানি ছিটিয়ে দিল গায়ে। জবা রেগে গেল মনে মনে, তবু বাইরে কোনো রিয়েক্ট করলো না। আসাদ বলল, কি ব্যাপার, আপনি কি কোনো কারণে আমার উপর রাগান্বিত হয়ে আছেন যে কোনোভাবেই কথা বলবেন না ঠিক করেছেন? না, সেরকম নয়, এমনি ভালো লাগছে না। আর স্বল্প পরিচিত কারোর সাথে এরকম হাসিটা আমার পছন্দ নয়। আসাদ বলল, সরি, আমার হয়তো মজা করা উচিত হয়নি। আসলে সেদিন হাত মেলাতে দেখে বিথি ভুল বুঝেছিল। বাসায় ফেরার সময় গাড়িতে বসে আতিফ বলল, চল সবাই মিলে খাবো। কাছাকাছি একটা বাংলা রেস্টুরেন্টে বাঙালি রান্না হয় নাকি খুব ভালো। আমার এক কলিগের ছোট ভাই দিয়েছে কিছুদিন আগে। জবা বলল, ভাই, আমায় নামিয়ে দিন, নয়তো বাসায় ফিরতে অনেক রাত হয়ে যাবে, আব্বু আম্মু চিন্তা করবে। আতিফ বলল। আতিফ জবাকে চিন্তা করতে না করলো আর বলল আসাদ তাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসবে। জবাকে বাসায় ফোন করে জানিয়ে দিতে বলল আতিফ। আতিফ 1 সপ্তাহ পরে চলে যাবে। সহসা আর আশা হবে না আতিফের। বিথির একটু মন খারাপ হলো আতিফের যাওয়ার কথা শুনে। খাবারের মেনুতে ভর্তা, ভাজি, শুটকি ভুনা, ছোট মাছ এসবের অর্ডার করলো। আর বাচ্চাদের জন্য সাথে মুরগি আনতে বলল। আসাদ অবাক হয়ে বলল, কিরে, আগে তো খেতে এলে তো বিফ ছাড়া কিছু চলতো না, এসব কবে খাওয়া শিখলি? আতিফ একটু হেসে বলল, বিথি এসে সব বলে দিয়েছে। আগের মতো আর প্রতিদিন মাংস রান্না হয় না বাসায়। সপ্তাহে 1 দিন মাংস খাওয়া হয়, আর 1 দিন শুধুই নিরামিষ। বাহ, ভালো, খুব ভালো। তোর বউ ভাগ্য দেখে তো আমার রীতিমতো হিংসে হচ্ছে। বলেই আসাদ খাওয়া শুরু করে দিল। বিথিও লজ্জারাঙ্গা হয়ে খাওয়াতে মন দিল। জবা কোনো কথাই বলছে না, শুধু নয়ন আর শিমুকে সাহায্য করছিল খেতে। আতিফ আজ ওদেরকে জবা আর আতিফের মাঝে বসিয়েছে আর বলেছে নিজের হাতে না খেলে বেড়াতে নিয়ে আসবে না। আর ওরা তাই চেষ্টা করছে। ওদের খাওয়াতে গিয়ে বিথি ঠিকমতো খায় না, তাই বিথিকে বলেছে আসাদের পাশে বসতে। সবার প্রথমে আসাদের খাওয়া হলে ওয়াশরুমের দিকে গেল হাত ধুতে। বিথিও খাওয়া শেষ করে গেল, পাশাপাশি দাঁড়িয়ে বলল, তা দেবরজি, আর কতকাল নিজে একা একা রান্না করে খাবেন? যতদিন আপনার মতো যত্নশীল কেউ কপালে না জোটে ভাবি। আসাদ হেসে বলল, আমার বন্ধু জবাকে আপনার কেমন লাগে? ঘনিষ্ঠ বলে বলছি না, ও সুন্দরী না হলেও একজন ভালো মনের মানুষ। তিনি তো আমাকে এড়িয়ে যান, কথাই বলতে চান না। তার কি আমাকে পছন্দ হবে? ওর বাবা মা রাজি হলেও আপত্তি করবে না। আপনার যদি অপছন্দ না হয় তবে ওর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারেন। তারপর না হয় আপনার অভিভাবকদের জানাবেন। বয়স তো থেমে থাকে না ভাই। আমার আত্মীয় স্বজন তো সবাই দেশের বাইরে থাকে। যদি ইসেবেলা আন্টি আমার জন্য পাত্রী হিসেবে তাকে পছন্দ করেন তাহলেই যথেষ্ট। রাতে বাসায় ফেরার পরে বিথি ওর শাশুড়ির সাথে সব কথা শেয়ার করে পরামর্শ চাইল। ইসাবেলা বললেন, ওরা দুজনে সেই ক্লাস 6 থেকে বন্ধু, অনেকদিন থেকেই তো দেখছি। আমার কাছে আতিফ যা, আসাদও তো তা।
দু ভাইয়ের মতো। তাই তুমি যদি জবাকে ওর উপযুক্ত মনে করো তবেই এগোতে পারো। বিথির কাছে সব শুনে রাতে আসাদকে ফোন দিল আতিফ। কিরে, এত মেয়ে থাকতে শেষে জবার আঁচলে আটকে গেলি? অনেক তো সুন্দরী মেয়ে দেখলাম, একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখেনি। এবার না হয় আগে চরিত্রটাই তাই করে নিলাম। মানে? জবা মেয়েটাকে বাজিয়ে দেখেছি, অন্যান্যদের মতো গায়ে পড়া স্বভাবের নয়। কম মেয়ে তো জীবনে দেখিনি, গায়ে ঢলে পড়ার কারণে কাউকে আর মনে ধরেনি। বিথি ওই দিন রাতেই জবার মা বাবাকে জানালো, বলল, ছেলে হিসেবে আসাদ ভাই একটু শর্ট, কিন্তু দেখতে কোনো রাজপুত্রের চেয়ে কম নয়। রাতে ঘুমোতে যাবার আগে বিথি ডায়েরি লিখছিল। ওনার চলে যাওয়ার কথা শুনে ভালো লাগছে না কেন আমার? এমনটাই তো চেয়েছিলাম আমি, তার অনুপস্থিতিতে স্বাধীনভাবে থাকতে পারবো। এখন দেখছি কিছু ক্ষেত্রে পরাধীন হয়েই সুখ। আমার পরম নির্ভরতার জায়গার সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। তার একটু পরে এসে আতিফকে বলল, আপনার বন্ধুর বিয়ে না দিয়ে এখান থেকে আপনার এখন কোথাও যাওয়া চলবে না। জবা আসাদ বৈধ সম্পর্কে আবদ্ধ হয়েই গেল। বিয়ের আগে আসাদ জবার সাথে একা বাইরে কোথাও দেখা করতে চেয়েছিল, কিন্তু ও রাজি হয়নি। বলেছে, কিছু জানার থাকলে ফোনে জিজ্ঞেস করেন, আর গুরুত্বপূর্ণ কিছু জানানোর হলে অভিভাবকদের জানান। বিয়ের আগে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একা আড়ালে দেখা করা ঠিক না। বিথি বলেছিল আসাদকে তার আত্মীয় স্বজনদের বিদেশ থেকে আসতে বলার জন্য। আসাদ বলল, কারো এত সময় নেই ভাবে, সবাই খুব ব্যস্ত। বাবা মা চলে যাওয়ার পর ভাই বোনদের মধ্যে সেই বন্ডেজটা আর নেই। তাছাড়া সবাই আমার বড়, ওদের বয়সও হয়েছে, আর আসতে অনেক সময় লাগবে। আমি বিয়ে করেছি জানলেই ওরা খুশি। এখন আপনারাই আমার পরম আত্মীয়, তাই আমার বিয়ের সব কেনাকাটার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। জবাকে সাথে নিয়ে বিথি সব কেনাকাটা করছে। ভার্সিটিতে যেহেতু বিথি জুনিয়র টিচার, তাই তাকে শুধু প্রথম বর্ষের একটা ক্লাস নিতে হতো, তাই সময় বের করতে বেশি কষ্ট হয়নি। শুধু গ্রাম থেকে আসাদের এক দূর সম্পর্কে চাচা এসেছিলেন। আসাদের বড় বোন জবার জন্য অনেক উপহার পাঠিয়েছেন আমেরিকা থেকে। 1 মাস পর আতিফ একদিন বিকেলে আসাদের বাসায় আসে আড্ডা দিতে। জবা তখনও অফিস থেকে আসেনি। ওর অফিস দূরে হওয়ায় সময় লাগতো বেশি, তাই আসাদ ওদের দুজনের জন্য কফি বানিয়ে আনলো কিচেন থেকে। আতিফ বলল, কেমন চলছে তোদের সংসার? কেমন গুছিয়েছিস? দেখতে এলাম, এতদিনে মনে হচ্ছে এটা একটা ফ্যামিলি বাসা। হ্যাঁ, বউয়ের সাথে চুটিয়ে প্রেম করছি। আর বিথি ভাবি তোর জীবনে না এলে তো আমি জবাকে পেতাম না। দুষ্টুমি করে আসাদ বন্ধুকে বলল, প্রায় 6 মাস হলো তুই বিয়ে করেছিস আর এখনো ব্যাচেলারই থেকে গেলি। শালা, তোদের মধ্যে সমস্যাটা কোথায়? সহজ স্বাভাবিকভাবে কনজুগাল লাইফ কেন কাটাতে পারছিস না? মেয়ে হয়ে ভাবি এসব ব্যাপারে এগিয়ে আসবে না বন্ধু, তাই তোকেই সহজ হতে হবে। তিনি তোর বিয়ে করা বউ, প্রয়োজন হলে জোর করে প্রেম করবি। সামনে লোভনীয় খাবার থাকতে না খেয়ে ক্ষুধার্ত থেকে কষ্ট করার কোনো মানে আছে বল? একজন পুরুষ মানুষ তুই, আর তোর ভাবি মানে জবা তো বলল বিথি ভাবিও তোকে স্বামী হিসেবে পছন্দ করে। সেদিন রাতে বিথি ঘুমোতে যাওয়ার আগে রাত 12টার পরে আতিফকে ডাকতে আসে বেডরুমে বিছানায় ঘুমোতে যাওয়ার জন্য। তারপর বের হয়ে গেস্ট রুমে গিয়ে দেখলো না, সেখানেও নেই। আবার স্টাডি রুমে ঢুকে ওয়াশরুমে গেল কিনা চেক করতে যায়। এমন সময় আতিফ ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। বিথি একটু ভয় পেয়ে যায়। আতিফ ইচ্ছে করেই লুকিয়েছিল, দেখতে যাচ্ছিল ওকে না পেয়ে আবার ফিরে আসে কিনা বিথি। এর আগেও কয়েকদিন বিথি বলেছে বেডরুমে গিয়ে ঘুমাতে, কিন্তু আতিফ যায়নি। যেখানে সম্পর্কটাই স্বাভাবিক নয়। বিথির শাড়ি জড়ানো শরীরের উন্মুক্ত কোমরে আতিফের স্পর্শেও কেঁপে উঠল। হাতে থাকা চিরকুটটা নিচে পড়ে গেল। আতিফ একটা পারফিউমের ঘ্রাণ পেল। বুঝলো আতিফ যেটা বিথিকে প্রেজেন্ট করছিল সেটাই লাগিয়েছে। আতিফ ওর চুলগুলো সরিয়ে পিঠের উপরে ঘাড়ে চুমু দিল। বিথি তখনও স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে আতিফ ওকে সামনের দিকে ঘুরিয়ে কপালে চুমু দেয়, তারপর গালে ও শেষে ঠোঁটে চুমু দিতে গেলেই ও আতিফের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে এক দৌড়ে বেডরুমে চলে আসে। ভীষণ লজ্জা পেয়েছে বিথি, ভাবছে এটা কি হলো। এখনো ওর শরীরে শিরশির অনুভূতিটা রয়ে গেছে। আজকে ওনার কি হলো? এত তাড়াতাড়ি এমন কিছু হয়ে যেতে পারে বিথি ভাবেনি। তাছাড়া ওর শরীরও এখন ভালো নয়। ভেবেছিল আতিফও ওর পিছু পিছু আসবে বেডরুমে, কিন্তু 1 ঘন্টা হয়ে গেলেও যখন এলো না, তখন মনে হলো আমার চিরকুটটা কি উনি পরেননি। কারণ কি তা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল বিথি। পরদিন সকালে উঠে নাস্তা না করেই বেরিয়ে গেল আতিফ। উদ্দেশ্য লেকের পাশে পার্কে হাঁটবে।
পার্কে দৌড়িয়ে হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে একটা বেঞ্চে বসে পড়লো। দেখলো প্রায় 80 থেকে 90 বছর বয়সী এক বুড়ির কাপল হাত ধরে হাঁটছিলেন। তারপর ওর পাশের বেঞ্চে বসলেন। বৃদ্ধার হাত ধরে বসালেন বুড়ো। বোঝা যাচ্ছে দুজনে খুব হাঁপিয়ে উঠেছেন। আতিফ হেসে জিজ্ঞেস করলো পানি খাবে কিনা। ওর হাতে থাকা মিনারেল ওয়াটারের বোতলটা এগিয়ে দিল। কথায় কথায় জানতে পারলো তাদের দুজনেরই ডায়াবেটিস, তাই নিয়মিত হাঁটতে আসেন। ছেলে মেয়েদের কথা জানতে চাইলে বলেন মেয়েটা শ্বশুরবাড়ি আর ছেলে বিদেশে জব করে ওখানেই সেটেলড। বৃদ্ধা বললেন, বুঝলে বাবা, যতই তুমি আত্মীয় স্বজনদের আর সন্তানদের জন্য কষ্ট করো না কেন, শেষকালে জীবনসঙ্গী ছাড়া পাশে কেউ থাকে না। আতিফ একটু হেসে দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বলল, আমার কপালে তাও নেই, কি আর করা, সবার কপালে প্রেয়সীর ভালোবাসা জোটে না। ঠিক করলো আসাদের বাসায় না গিয়ে অফিসে গিয়ে দেখা করবে। কারোর সাথে এখন মনের ভাব শেয়ার না করলে দম ফেটে মারাই যাবে। অফিসে গেলে আসাদ ওকে নাস্তা খাওয়ায়। তারপর ঠিক করে দু বন্ধু মিলে সারাদিন ঘুরবে, যেমনটা ওরা স্টুডেন্ট লাইফে করতো। আসাদের ব্যাংকে নতুন জবে ঢুকেছে একটা জুনিয়র অফিসার বলল, নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হতে চাইলে আপনাদের জন্য আশুলিয়ার জলাভূমি হতে পারে চমৎকার জায়গা। নৌকা ভ্রমণের পাশাপাশি চটপটি, ফুচকা কিংবা চা খেতে পারবেন বিলের ধারে বসে। আসাদ বুঝতে পারে বন্ধুর মন বিক্ষিপ্ত হয়ে আছে, তাই আর দেরি করলো না। নৌকায় বসে বন্ধুকে বলল, ভাবিকে নিয়ে আসতে পারতি, দুজনে একা সময় কাটানো দরকার। আতিফ বলল। আতিফ জানালো তার জন্য বিথির কোনো ফিলিংস নেই। আসাদ অবাক হয়ে বলে, কেন, তুই সরাসরি জিজ্ঞেস করেছিস? তুই আর কিছু বলিস না শালা হারামি। তোর কথা শুনে জোর করে প্রেম করতে গিয়ে আমি বিথির চোখে আমি চিরদিনের মতো ছোট হয়ে গেলাম। ঘরে বউ থাকলেই যে তার সাথে জোর করে কিছু করতে হবে এমনটা আমি আমার রুচি বিরুদ্ধ। কারো শরীরের ভাজে সৌন্দর্য খোঁজার আগে তার হৃদয়ের মালিক হওয়াটা জরুরি। আসাদ হ হ করে জোরে হেসে উঠল। আতিফ রেগে তাকিয়ে আছে দেখে চুপ করে বলল, আচ্ছা আর হাসবো না, কি হয়েছে খুলে বল। বিকেলে আসাদ ওকে বাসায় নিয়ে এলো। বলল, মাঝে মাঝে ব্যাচেলর হয়ে ঘুরতে মন্দ লাগে না বল, তবে তোর জন্য আমার আফসোস হচ্ছে, তুই এখনো ভাবিকে পটাতে পারলি না। আসাদ ফ্রিজ থেকে গরুর মাংস বের করলো। জবা আসলো মাগরিবের পর। কিচেনে ঢুকতে আসাদ খুব কাছে এসে কাঁধে হাত রেখে বলল, জানি তুমি ভীষণ টায়ার্ড, তবে আজ বন্ধুর মন ভালো নেই, তাই ওর পছন্দের বিফ ভুনা করো, রাতে না খেয়ে সারা যাবে না। মন খারাপ কেন জানতে চাইলে আসাদ সব খুলে বলল। জবা ঠিক করলো রাতে ফ্রি হয়ে বিথিকে কল করবে। ওদিকে রাত 8টা বাজে। বিথিকে ডেকে ইসাবেলা জিজ্ঞেস করলেন আতিফ কোথায় গেছে। বিথি আমতা আমতা করতে লাগলো, মানে ও কিছু জানে না। ওদের ঝগড়া হয়েছে কিনা জানতে চাইলেন। বিথি জানালো না, তেমন কিছু হয়নি। তারপর বিথিকে বলল, কি আশ্চর্য বিথি, স্বামী বাইরে গেল ঠিক আছে, কিন্তু তুই জানিস না কোথায়। রেগে গেলে ইসাবেলা তুই করে বলতেন। দুপুরে খেয়েছে কিনা ফোন করে একবারে জানতে চেয়েছিস? সারাদিন ধরে কোথায় আছে, কি করছে, তোর কি খোঁজ করা কর্তব্য নয়? সংসারের সবকিছুতেই নজরদারি করিস, তাহলে নিজের স্বামীর ব্যাপারে উদাসীন কেন? আসলে উনি আমাকে বলে বের হননি। মানে ঘুম থেকে উঠে তোর সাথে আর দেখা হয়নি? এখনই ফোন কর ওকে। বিথি ডায়াল করলো। ফোনের ডায়ালের সাথে সাথে বিথির হার্টবিটও উঠানামা করছে। সকালে যখন দেখলো আতিফ বাসায় নেই, সারাদিন মনটা খারাপ ছিল বিথির, তাই আজকে ভার্সিটি থেকে ছুটি নিয়েছে। এখন সত্যি সত্যি খুব টেনশন হতে লাগলো। ও পাশ থেকে হ্যালো বলতেই তাড়াতাড়ি ইসাবেলা ওর হাত থেকে ফোন নিয়ে কথা বললেন। কি ব্যাপার বাবু, তুই সারাদিন বাইরে কেন? বলল, মা আসাদের সাথে আশুলিয়া ঘুরতে গিয়েছিলাম, তারপর ও বাসায় নিয়ে এসেছে। তোমরা ডিনার সেরে ফেলো, আর ভাবে আমার জন্য গরুর মাংসের ভুনা করছে, আমি খেয়ে চলে আসবো। বৌমা যে আজ কষ্ট করে বাসায় তোর জন্য রান্না করলো, তা খাবে কে শুনি? মেয়েটার মন খারাপ হবে না? বন্ধু পত্নীর রান্না খাওয়া লাগবে না, স্ত্রীর মন রাখা জরুরি। তুই এখনই বাসায় আয়, আমরা অপেক্ষা করছি, একসাথে খাবো। মায়ের বকা শুনে আতিফ তখনই চলে আসলো। জবা জোর করে একটা টিফিন বক্সের ভিতর রান্না করা ভুনা মাংস দিয়ে দিল। খাবার টেবিলে বসে আতিফ আজ মাথা নিচু করে খাচ্ছে, মায়ের কথার টুকটাক জবাব দিচ্ছে। সরাসরি বিথির দিকে তাকাতে পারছে না। বিথির অবস্থাও শোচনীয়। রাতে ওভাবে রিয়াক্ট করা উচিত হয়নি বুঝতে পেরে ঠিক করলো নিরিবিলি পেলে আতিফকে সরি বলে দিবে, কিন্তু ওদের সামনে কি আছে তা কেউ জানতো না। রাত 11টার দিকে মশারি টানানোর আগে ইসাবেলা বিথি ও আতিফকে নিজের রুমে ডেকে পাঠালেন।
সামনাসামনি বসে জিজ্ঞেস করলেন, দুজনের ঝগড়া হয়েছে কি নিয়ে শুনি? আতিফ অবাক হয়ে বিথির দিকে তাকালো, বলল, কই মা, সেরকম কিছুই তো হয়নি। বৌমা, তুমি বলো তো কি হয়েছে? আর আমি কি একটা দিদিভাই পাবো না তোমাদের কাছ থেকে? বিথি বলল, মা, শিমুকে আপনার দিদিভাই হতে পারেনি? ওরা 3 জন ভাই বোন তো আছে। ইসাবেলা বললেন, শোনো, তোমাদের দুজনের একজন সন্তান দরকার যে তোমাদেরকে একসাথে বেঁধে রাখবে। আতিফ বলে উঠল, সেটা সম্ভব না, তাই আশা করে লাভ নেই মা। বিথি ইশারায় না করলো বলতে, কিন্তু আতিফ বলল, মাকে মিথ্যে আশায় রাখতে চাই না আমি। মা, তুমি বাচ্চাদের জন্য মা এনে দিতে বলেছিলে, তাই বিথিকে বিয়ে করেছি, আর এভাবেই ভালো আছি আমরা। বিয়ের আগের শর্তের কথাও বলে দিল। বলে ড্রয়িং রুমের দিকে চলে গেল। ইসাবেলা ক্রুদ্ধ হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বিথির দিকে। এত পাষাণ তুই? আহ, আমার ছেলেটা কে আপন করে নিতে পারলি না? স্বামীকে এভাবে কষ্ট দেওয়া কি ধর্মে সইবে? বিথিও নীরবে কাঁদতে লাগলো আর বলতে বলতে লাগে, মা আপনি একটু শান্ত হন মা। কিন্তু ইসাবেলা বুকের বাম পাশে হাত দিয়ে আস্তে আস্তে বসা থেকে বিছানায় শুয়ে পড়লেন। বিথি দৌড়ে রহিমাকে ডেকে বলল, নয়নের বাবাকে ডেকে আন তাড়াতাড়ি। আতিফ এসে যা বোঝার বুঝে গেল, সাথে সাথে অ্যাম্বুলেন্স খবর দিয়ে হসপিটালে নিয়ে গেল। বিথি ও আতিফ কেউ বুঝতে পারেনি তাদের সেদিনের ভুলে তাদের জীবনে এত বড় অঘটন ঘটে যাবে। আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্ট দিয়েও বাঁচানো যায়নি ইসাবেলা চৌধুরীকে। তিনি চলে গেলেন না ফেরার দেশে, সবাইকে কাঁদিয়ে। সব আত্মীয় স্বজনরা এসেছিলেন। কেউ বিথির দিকে তাকালেই ওর মনে হতো বিথিকে দোষারোপ করছে। বিথি শুধু বারবার ওর মাকে বলছিল, আমার ভুলেই অভিমান করে মা চলে গেলেন। আতিফ কেমন যেন শক্ত হয়ে গেল, মন খুলে কাঁদেও নি, প্রয়োজনীয় কথা ছাড়া কথাও বলেনি কারোর সাথে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের ভিড়ে বিথির সাথে আর দেখাও হয়নি। বিথিও নিস্তব্ধ হয়ে গেছিল। খাওয়া নেই, গোসল নেই, ঘুমও নেই, শুধু বেডরুমের এক কোণায় বসে কাঁদত। একদিকে মায়ের মতো শাশুড়ি হারানোর শোক, অন্যদিকে আতিফের কাছে অপরাধী হয়ে যাওয়া। 4 দিনের মিলাদ এর দিনে ওর মা বিথিকে একটু মুখে তুলে খাওয়াতে গেলেন। ও মাকে জড়িয়ে বলে উঠল, কাউকে আমি বেশি ভালোবাসলেই সে এভাবে চলে যায় কেন মা? কিচ্ছু মুখে নিল না। তখন বিথির চাচি বললেন, তোরা দুজনেই যদি এরকম করো আর এভাবে ভেঙে পড়, তাহলে 3টা নিষ্পাপ শিশুকে কে সামলাবে? ভাবি তো এই 4 দিন ধরে ওদের জন্য খেটে চলেছে মা। তারপর বাড়ি ভর্তি এত মানুষ, তাদের তো দেখতে হয়। এই বয়সে কি এত পরিশ্রম সহ্য হয় বল? অসুস্থ হয়ে পড়বে তো। এমন সময় রহিমা ইমনকে এনে বিথির কোলে দিয়ে বলল, ভাবি আর পারতাছি না, মা মা কইয়া কান্দে। মন্টি ও নয়ন আর শিমুকে নিয়ে রুমে ঢুকতে ওরা এসে আম্মু বলে বিথিকে জড়িয়ে ধরলো। নয়নকে সবচেয়ে বেশি আদর করতেন ওর দাদি। চেহারায় ও দাদির সাথে মিল ছিল স্পষ্ট। ওর মুখের দিকে তাকে বিথি আরও জোরে কেঁদে উঠল। তখন পাশে থাকা সবাই ও নিজেদের চোখের জল আটকাতে পারল না। আবারও বাতাসটা ভারী হয়ে উঠল। চাচি বললেন, মা, বাস্তব বড় কঠিন। অনেক কষ্ট হলেও আমাদের বাস্তবতা মেনে নিয়ে চলতে হবে, এগোতে হবে। তুই ঠিক না থাকলে এই বাচ্চাগুলো আর কার কাছে যাবে বলতো? আতিফকে জবা ও আসাদ মিলে জোর করে খাবার খাইয়ে দিল। আসাদ বলল, এখন তোকে শক্ত হতে হবে। আতিফ খুব হতাশ হয়ে বলল। আসাদ বলল, একটা সময় তো আমাকে কাজের জন্য দেশের বাইরে যেতেই হবে। বিথি আর এই ছোট 3টা বাবু রেখে কেমনে যাব বলো তো? আর বিথির চাকরিটাও তো করতে হবে। রহিমা বিশ্বস্ত কাজের লোক, কিন্তু 3টা বাবু একসাথে তো রাখতে পারবে না। এখন এসব চিন্তা বাদ দে তো। আতিফ বলল, না রে, আগে থেকে তো একটা ব্যবস্থা করতে হবে। জবা বলল, আপনার শাশুড়িকে একেবারে এই বাসায় রেখে দিন আতিফ ভাই। পরে এই প্রস্তাব শুনে সবাই সমর্থন করলেন। বিথির চাচা চাচি আর অন্যান্য আত্মীয় স্বজনরাও তাই বলতে লাগলেন জ্যোৎস্না বেগমকে। জবার অফিস দূরে হওয়ায় ওর মায়ের বাসার কাছে যাওয়া আর আসাদ বাসা ভাড়া নিতে চায় বলল আতিফকে। আতিফ শুনে খুব মন খারাপ করলো, বলল, তোরা কাছে আছিস, বিপদে যখন তখন চলে আসিস। তোরা চলে গেলে কাদের ভরসায় থাকবো? তারপর বলল, আচ্ছা, আমাদের বাড়ির একটা ফ্ল্যাটে ভাড়া থাকলে তো পারিস। জবা ভাবি দরকার হলে আমাদের গাড়িতে আসা যাওয়া করবে। পরে তাই ঠিক হলো। 1 মাস পর ওরা আগের বাসা ছেড়ে চলে এসেছিল। তখন জবা প্রেগনেন্ট। আস্তে আস্তে সব আত্মীয় স্বজনরা চলে গেল। পুরো বাড়ি কেমন নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি মারা যাওয়ার 1 সপ্তাহ পরে বিথির মা
আগের বাসায় গেলেন সবকিছু গুছিয়ে একেবারে আসার জন্য। বিথি রহিমাকেও সাথে দিল যাতে ওর মাকে হেল্প করতে পারে। আর আতিফ বলেছিল সব গোছানো শেষ হলে গিয়ে গাড়ি দিয়ে নিয়ে আসবে। কিছু জিনিসপত্র বিক্রি করে আসতে কয়েকদিন লাগবে, তাই পুরো বাড়িতে আতিফ আর বিথি একা হয়ে গেল। আতিফ রাতে স্টাডি রুমে থাকতো, খুব বেশি খারাপ লাগলে গেস্ট রুমে গিয়ে ঘুমাতো। বিথি বুঝতে পারতো আতিফের কষ্টটা, কিন্তু কিছুই বলতে পারতো না। জবা বলেছিল আতিফকে যে বিথি সেদিনের জন্য খুব অনুতপ্ত, আপনি ওকে ক্ষমা করে দিন ভাই। আতিফ কিছুই বলেনি। একদিন রাতে স্টাডি রুমে পড়ছিল, তখন ওয়াশরুমের সামনে বিথির লেখা সেই চিরকুটটা দেখতে পেল আতিফ। খুলে দেখার পর সেদিনের ঘটনা মনে পড়ল। বিথির হাতের লেখা ও চিনত, বড় বড় অক্ষরে লেখা ভালোবাসি। তাই ভাবতে লাগলো সেদিন কি বিথি আমায় এটা দিতে চেয়েছিল? তাহলে এভাবে রিয়াক্ট কেন করলো? নাকি তারপরে দিয়েছে? তাহলে তো টেবিলে থাকার কথা, মাটিতে পড়ে থাকবে কেন? আতিফ ঠিক করলো যাই হোক ও নিজে থেকে আর কখনোই বিথির কাছে যাবে না। একদিন পর রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে বিথি আজ অনেকদিন পর টেবিলে ল্যাম্প জ্বালিয়ে ডায়েরি লিখতে বসেছে। বৈশাখ মাসের শুরুতে সেদিন খুব জোরে বাতাস বইছে আর বিদ্যুৎ চলে গিয়ে সব অন্ধকার। জানালাগুলো শব্দ করছে, তাই বিথি সেগুলো বন্ধ করতে লাগলো। তারপর বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে ঝড় দেখতে লাগলো। সাধারণত এমনটা হয় না, দারোয়ান সাথে সাথে জেনারেটর চালিয়ে দেয়। কিন্তু আজ কি হলো? দেখার জন্য স্টাডি রুম থেকে বের হলো আতিফ। আর তখন শুধু বেডরুমে হালকা আলো দেখতে পায়। বাচ্চারা ঘুমিয়েছে কিনা দেখার জন্য উকি দিয়ে দেখলো বিথি রুমে নেই। আতিফ ভাবলো ল্যাম্পটা হাতে নিয়ে দেখবে কোথাও মোমবাতি রাখা আছে কিনা বাসায়, তারপর নিচে যাবে দারোয়ানকে জিজ্ঞেস করতে। কিন্তু টেবিলের কাছে এসে ওর চোখ আটকে গেল বিথির খোলা ডায়েরির পাতায়। লেখা ছিল, শোনো বলি তোমায়, না বলা কথাগুলো আজ বলে যেতে চাই। ভালোবাসি আমি যে তোমায়, সেই কথাটাই ছিল শুধু বলার। দেখলো আজকের ডেট। তারপর হাতে নিয়ে আরো আগের লেখা কিছু পৃষ্ঠা পড়তে লাগলো। বাইরে তখন অলরেডি ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছিল। সেই সাথে বিথির মনেও ঝড় উঠেছিল আর চোখেও বাড়িধারা। এইসব পরিস্থিতির জন্য মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগলো। হঠাৎ ওর মনে হলো বাচ্চাগুলো ঠান্ডা লাগছে না তো, ওদের গায়ে কাঁথা দিতে হবে। রুমে এসে দেখলো আতিফ ওর ডায়েরিটা হাতে নিয়ে পড়ছে। বিথি স্তব্ধ হয়ে গেল, কিছু বলতেও পারছে না, বাধাও দিতে পারছে না। শুধু আতিফের মুখের দিকে তাকিয়ে ওর মনের অবস্থা বোঝার চেষ্টা করলো। একটু পরে আতিফ দরজার দিকে মুখ তুলে তাকাতেই দেখলো বিথি ওর দিকে নিষ্পলক তাকিয়ে আছে। কতক্ষণ যে দুজন দুজনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলো কেউ জানে না। তারপর আতিফ ডায়েরিটা টেবিলে রেখে বিথির কাছে এলো আর বলল, আমি জানি লুকিয়ে কারো ডায়েরি পড়া অন্যায়, কিন্তু মনে হয় আজ আমি কোনো অন্যায় করিনি। বিথি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল আর শাড়ির আঁচলের কোণা হাতে পেঁচাতে লাগলো। ল্যাম্পের হালকা আলোয় আতিফ বুঝতে পারলো বিথি এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল। তাই ওর চোখ মুছে দিল আর বলল, না হলে তো বুঝতেই পারতাম না আমার এই লক্ষ্মী বউটা আমায় এত ভালোবাসে। বিথি আর পারলো না। আতিফ ওকে জড়িয়ে ধরতেই আরও কাঁদতে লাগলো। কোনো মতে শুধু সরি বলতে পারলো। আতিফও কাঁদতে লাগলো আর বলল, এই সরিটা যদি তুই সেদিন রাতে বলতে বিথি, তাহলে আজ আমরা দুজনে এত কষ্ট পেতাম না, আর হয়তোবা মাকেও হারাতাম না। বিথির কান্নায় আতিফের বুকের কাছে শার্ট ভিজে যাচ্ছিল আর আতিফের চোখের জলে বিথির কাঁধে থাকা শাড়ির আঁচল। বিথি বলল, আমার উপর রাগ করে মা চলে গেলেন, আমায় কি ক্ষমা করতে পারবেন আপনি? এটা ভেবে কষ্ট পেতে হবে না তোকে, আমার হায়াত হয়তো অতটুকুনি ছিল বিথি। আসলে সবসময় নিজেকে আপনার অযোগ্য মনে হয়েছে আমার। আপনাদের আর আমাদের সামাজিক অবস্থানের মধ্যেও অনেক পার্থক্য, তাই আপনার হৃদয়ে আমি স্থান পেতে পারি বুঝতে পারিনি। আর আপনিও মুখ ফুটে কিছু বলেননি, তাই সেদিন হঠাৎ করে এমন হতে। আতিফ ওর ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দেয়। ওরা দুজনেই খেয়াল করলো বিয়ের পরে এই প্রথম দুজন দুজনকে এইভাবে জড়িয়ে ধরে আছে। আতিফ তখন বিথির কপালে চুমু এঁকে ওকে কোলে তুলে নিল। তারপর গেস্ট রুমে এসে বিছানায় শুইয়ে দিল। আস্তে আস্তে দুজন দুজনের অপূর্ণতাগুলো ঢেকে দিতে লাগলো। অনেকদিন পর যেন দুটি তৃষ্ণার্ত হৃদয়ের মিলন হলো। দুজনেই ভিতরে বাহিরে শরীরে মনে একে অপরকে ভিজিয়ে দিতে লাগলো। 1 বছর পরে জবা আর আশাদের ঘরে ছেলে হয়েছিল। তাকে নিয়ে ওরা হসপিটাল এসেছে বিথিকে দেখতে। বিথির কোলে ছোট্ট ফুটফুটে একটা শিশু। আসাদ আর জবা জিজ্ঞেস করলো, ওর নাম কি রাখবি, ঠিক করছিস? বিথি বলল,
ও মায়ের স্বপ্ন ছিল, তাই মায়ের নামটাই রাখবো ঠিক করেছি, ইসাবেলা। আতিফ বলল। না, আমার নাম ধরে আমি আমার মামুনিকে ডাকতে পারবো না। জবা বলল। তাহলে এটা আসল নাম হিসেবে থাক, আর ডাকনাম অন্য একটা দিন। বিথি ওর মাকে বলল, মা তুমি বলো। ওর মা কিছু বলার আগেই শিমু বলল, নয়নের সাথে মিল রেখে ইমন, তাই শিমুর সাথে মিল রেখে তার বোনের নাম ইমো। শিমুর এখন 4.5 বছর বয়স প্রায়। সবাই খুব অবাক হয়ে হাসতে লাগলো, তবে নামটাও সবার পছন্দ হলো। আতিফ ডেলিভারির 1 সপ্তাহ আগে পৌঁছেছে বাংলাদেশে। মায়ের মৃত্যুর 4 মাস পর শিপে উঠেছিল। তখন বিথি 3 মাসের প্রেগনেন্ট। কিছুতেই ওদের ছেড়ে যেতে মনে চাইছিল না, তবুও দেশে 6 মাস কাটালো। এখন তো যেতে হবে, তাই সবাই বুঝিয়ে ওকে পাঠিয়েছিল। বিথি 2 বছরের বিবাহিত দ্বিতীয় সংসারে এসে কোনোদিন স্বামী ও শাশুড়ির সাথে কোনো কিছুতে দ্বিমত করেনি, শুধু একটি ব্যাপারে। শিমুর বয়স তখন 5 বছরের বেশি, তাই ওকে স্কুল ভর্তি করানোর সময় ওর বায়োলজিক্যাল পিতা বশিরের নাম দিতে চাইল। আতিফ বলল, তুমি এখন মিসেস আতিফ চৌধুরী, আর ওর নামের সাথে তাহলে অন্য কারো নাম কিভাবে যুক্ত হয়? ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় বলে ভর্তি ফর্মটা রেখে চলে গেল। বিথির মা বললেন, শিমু, তোর সব দায়িত্ব যখন আতিফ পালন করছে, তাহলে মৃত পিতার নাম অভিভাবক হিসেবে এখানে কেন দিবি? মা, শিমু বড় হয়ে যদি কোনোদিন জানতে চায়। তাছাড়া আমার না হয় বিয়ে হয়েছে, তাই বসির সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু শিমু তোর সন্তান, তার সাথে কি ওর সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলবে? জ্যোৎস্না বেগম বললেন। মারে, একটা বিষয় ভাবতো, যারা সন্তান দত্তক নেয় তারাও তো তাদের নামেই সন্তান বড় করে, আসল বাবা মায়ের নামে নয়। আর আতিফের নাম বাবা হিসেবে না দিলে তোদের সম্পর্ক নিয়ে, তোর চরিত্র নিয়ে কথা উঠবে রে মা। আমি তো ফিলিংসটা বুঝেছি, কিন্তু এ সমাজ সেটা বুঝবে না। এ নিয়ে আর কোনো কথা বাড়াস না মা। শুধু জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, তেমনি কারোর ঔরসে জন্ম নিলেই সে বাবা হয় না, দায়িত্ব পালন করতে হয়। আজ বিথি বুঝতে পারলো কেন ওর শাশুড়ি মা আতিফ ও বিথির নিজেদের একটা সন্তান চেয়েছিলেন। কারণ ভবিষ্যতে ইমুর কোনো ব্যাপারে দ্বিমত সৃষ্টি হবে না ওদের মধ্যে। অজান্তেই শাশুড়ির কথাগুলো মনে পড়ায় চোখে পানি এসে গেল। বিথি তখনই ড্রয়িং রুমে গিয়ে দেখলো আতিফ টিভি দেখছে। ওর পা ধরে বলল, আমি বশিরের কথা বলে আপনাকে কষ্ট দিয়েছি, মাফ করে দিন। আতিফ বলল, না, কষ্ট দাওনি, তোমার কথারই যুক্তি আছে, বলে ওকে জড়িয়ে ধরলো। আতিফ আর বিথির দিনগুলো সুখেই কাটছিল ওদের 4 সন্তানকে নিয়ে। কিন্তু ওদের আফসোস হতো, ওদের এই সুখের মিলন মা ইসাবেলা দেখে যেতে পারলেন না। সেই তো ওরা দুজনে দুজনার হলো, কিন্তু মাকে হারিয়ে। নিজে চলে গিয়ে তিনি যেন ওদের চিরতরে এক সুতোয় বেঁধে দিয়ে গেলেন। সমাপ্ত। প্রত্যেকটা মানুষের জীবনে চড়াই উতরাই পেরিয়ে যেতে হয়। সব সম্পর্কের মাঝেই কিছু ইমোশন থাকে। প্রতিটা মেয়েই বিয়ের পর নতুন জীবন লাভ করে। এই জীবনে আশেপাশের মানুষগুলো আন্তরিক না হলে দুঃখের শেষ থাকে না। বউ শাশুড়ির সম্পর্ক আদতে যেমন হওয়া উচিত তেমনই দেখানোর চেষ্টা করেছি। গল্পের শহর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা পুরো গল্পটি শুরু থেকে ধৈর্য সহকারে দেখেছেন ও শুনেছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা। ভালো মন্দ অনুভূতি একটা কমেন্ট করে হলেও জানাবেন।